রাত 1:40। চারপাশটা নিথর, নিস্তব্ধ। চট্টগ্রামের হালি শহরের সেই পরিত্যক্ত ইস্টার্ন স্টিল মিলসের ভেতরে আমি দাঁড়িয়ে আছি একা। 12 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই বিশাল কাঠামোটা কি শুধুই লোহা আর কংক্রিটের স্তূপ, নাকি এর অন্ধকার কোণগুলোতে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো নিঃশ্বাস ফেলে? আমি রাইহান। আজ আপনাদের শোনাব সেই বিভীষিকাময় রাতের গল্প, যেখানে লোহার শিরায় বইছিল কালো রক্ত, আর নিস্তব্ধ কারখানার মেশিনগুলো হঠাৎ জেগে উঠেছিল এক আদিম ক্ষুধায়। বিশ্বাস করুন, সেই রাতের পর আমি আর আগের মানুষটা নেই। কিন্তু কি ঘটেছিল সেই জংধারা ধাতব নরকের ভেতর? কেন আজও সেই কারখানার নাম শুনলে হালি শহরের মানুষ ভয়ে শিউড়ে ওঠে? রাত যত গভীর, অন্ধকার তত ঘন হয়ে ওঠে, আর সেই অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকে কিছু অজানা রহস্য। আপনি কি প্রস্তুত ভয়ের এক নতুন জগতে প্রবেশ করতে? স্বাগতম ইউনিক ভূতে। এখানে প্রতিটি গল্প বাস্তবের চেয়েও ভয়ঙ্কর, প্রতিটি শব্দ আপনার হৃৎস্পন্দন বাড়িয়ে দেবে। লাইট বন্ধ করুন, হেডফোন পরুন, আর প্রস্তুত হন, কারণ আজকের রাতটা আপনার জন্য সহজ হবে না। আমার নাম রায়হান। ঘড়ির কাঁটা এখন রাত প্রায় 1:40 দিকে ঘুরছে। আমি চট্টগ্রামের হালিশহর শিল্প এলাকার একদম শেষ প্রান্তে, যেখানে আর কোনো সক্রিয় কারখানা নেই, সেখানে অবস্থিত ইস্টার্ন স্টিল রিরোলিং মিলসের ভেতরে দাঁড়িয়ে আছি। আমাদের কোম্পানি এই বিশাল কারখানাটি লিজ নিয়ে সেখানকার পুরনো মেশিন ও স্ট্রাকচারগুলো স্ক্র্যাপ হিসেবে নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে, আর আমাকেই পাঠানো হয়েছে রাতের বেলায় একা এসে আনুমানিক পরিমাণ ও অবস্থা যাচাই করতে। বস্তুত দিনের বেলায় নিরাপত্তার কারণে এখানে ঢোকা বারণ ছিল, তাই বাধ্য হয়েই এই অসময়ে আসতে হয়েছে। চারপাশের পরিবেশটা এমন নিথর যেন সময়টাই থমকে গেছে। বাইরে কুয়াশা চড়ছে এবং ঠান্ডা বাতাসে শরীরের প্রতিটা রোম দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু কারখানার ভেতরটা বিকট রকমের শুকনো ও গরম। আমার হাতের টর্চটা অন্ধকারের দেওয়াল ভেদ করে সামনে এগোচ্ছে, আর আলোর পথে ভাসমান ধূলিকণাগুলো দেখতে মনে হচ্ছে সামুদ্রিক জীবেদের মতো, যারা অদৃশ্য জলে ভেসে বেড়াচ্ছে। আশেপাশে কোনো মানুষ নেই, এমনকি দূরের বাতিও নিভে এসেছে। শুধু মাঝে মাঝে কোনো দূরবর্তী রাস্তা থেকে গাড়ির হর্নের ফিসফিসানি শুনতে পাই, যা আরও বেশি একাকিত্বের বোধ জাগায়। বাতাসে ভারী একটা পুরন্ত লোহার গন্ধ আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের সেই তীব্র গন্ধটা এখনও ভেসে বেড়াচ্ছে, যদিও কারখানাটি বন্ধ হয়েছে প্রায় 12 বছর হলো। এই নিস্তব্ধতা কোনো সাধারণ নিস্তব্ধতা নয়। এমন মনে হচ্ছে যেন এই বিশাল কংক্রিটের এই কাঠামোটি আমার উপস্থিতি টের পেয়ে নিজের শ্বাস বন্ধ করে রেখেছে। আমার বুকের ভেতরটা কেমন যেন কপ কপ করছে, কিন্তু কাজের চাপে সেই অস্বস্তিটুকু আমি প্রথমেই গুরুত্ব দিইনি। ভেবেছিলাম এটা শুধুই অন্ধকারে একা থাকার ভয়। আমি আস্তে আস্তে কারখানার ভেতরের দিকে পা বাড়ালাম। পায়ের নিচে কংক্রিটের মেঝের ভাঙা চাঙার আর ছিন্নভিন্ন লোহার টুকরোগুলো ভেঙে যাওয়ার একটা তীক্ষ্ণ শব্দ করছিল, যা এই মুহূর্তে কানে বড় বেশি ভয়ের সঞ্চার করছিল। টর্চের আলো যতই সামনে এগোচ্ছে, ততই চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে আমার দিকে এগিয়ে আসছিল। বাম পাশে বিশাল আকৃতির রোলার মেশিনগুলো দাঁড়িয়েছিল, যেন বহু বছর আগে মাটির নিচ থেকে উঠে আসা বিশাল প্রস্তর মূর্তিগুলো চুপচাপ প্রহরা দিচ্ছে। ওই মেশিনগুলোর গায়ে রং একদমই নেই, শুধু মরিচা আর কালো ধোঁয়ার দাগ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেশিনগুলো যেন একদম ঠান্ডা ছিল না। আমি যখন একটা ভাঙা কনভেয়ার বেল্টের ধার দিয়ে হাত বুলিয়ে দিয়েছিলাম, তখন একটা হালকা উষ্ণতা অনুভব করেছিলাম, ঠিক যেন কোনো জীবন্ত প্রাণীর শরীরের তাপমাত্রা। মেশিন বন্ধ থাকা সত্ত্বেও এই উষ্ণতা আমাকে একটা অদ্ভুত স্নায়ুক্ষয়জনিত অস্বস্তিতে ফেলে দিয়েছিল। হঠাৎ আমি থেমে গেলাম। চারদিকের নিস্তব্ধতা ভেঙে কানে এসেছিল একটা খুব মিহি আওয়াজ। শব্দটা ছিল একরকম তীব্র ফ্রিকোয়েন্সির হুইসেলের মতো, যেন কোনো বাষ্প ইঞ্জিন খুব দূর থেকে চাপ ছাড়ছে। কিন্তু সমস্যা হলো, এই কারখানায় তো আর বিদ্যুৎ সংযোগই নেই। তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? আমি অবাক হয়ে টর্চটা উপরের দিকে তুললাম। সিলিং থেকে উপর দিয়ে বয়ে যাওয়া বিশাল এক্সস্ট ফ্যান বা এক্সস্ট পাইপগুলোর মধ্যে একটি ধীরে ধীরে ঘুরছে। বাতাস ছিল না, বিদ্যুৎ ছিল না, কিন্তু সেই ভারী লোহার ফ্যানটি কার্যত নীরবে নিজের অক্ষে ঘুরে চলেছিল। ওটার গায়ের মরিচা আর ধুলো ঘোরার কারণে টর্চের আলোয় সরু সরু হয়ে নাচছিল। ওটা দেখার সাথে সাথেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। ওটা কি কোনো মেকানিক্যাল এরার, নাকি অন্য কিছু?
যুক্তি বলছিল মেশিনটি নেতিবাচক বায়ুমণ্ডলের কারণে ঘুরছে, কিন্তু এত বিশাল ফ্যান, এত ভারী লোহার ব্লেড কোনো সাধারণ বাতাসেকে ঘুরিয়ে রাখতে পারে না। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল আমার পায়ের ফাঁক দিয়ে কিছু একটা বের হয়ে যাচ্ছে। প্রতিটা পা ফেলার সময় মনে হতো যেন মেঝেটা নরম হয়ে যাচ্ছে, ঠিক যেন আমি কোনো বিশাল জিভার ওপর দিয়ে হাঁটছি। আমি টর্চটা মেঝের দিকে ধরলাম। সেখানে পুরো ধুলো জমেছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই ধুলোর ওপর আমার কোনো পায়ের ছাপ তৈরি হচ্ছিল না। আমি একটু জোরে পা ফেলে দেখলাম, কিন্তু ফলাফল একই। আমার ওজনের কোনো প্রভাবই যেন মেঝের উপর পড়ছিল না। এটা কি ভূত, নাকি এখানকার চৌম্বকক্ষেত্র আমার দৃষ্টিভ্রম ঘটাচ্ছে? আমি নিজেকে বোঝাতে চাইলাম যে এটা শুধুই ক্লান্তির কারণে হচ্ছে, কিন্তু আমার স্নায়ুগুলো আমাকে বারবার সতর্ক করে দিচ্ছিল যে এখানে কিছু একটা ভুল আছে, খুব ভয়ঙ্কর কিছু। সামনের দিকে তাকালাম, দেখলাম কারখানার অন্যতম প্রধান হলঘরের দরজাটা অর্ধেক খোলা। সেই অন্ধকার দরজার ফাঁক দিয়ে ভেতরটা যেন আমাকে ডাকছিল। ওই দরজার ওপাশে একটা পুরনো নোটিশ বোর্ড ঝুলছিল। টর্চের আলো ফেলাতে দেখলাম ওখানে কোনো কাগজ নেই, শুধু একটা মরিচারদা পিন, আর তার নিচে কালো দাগ, যেন রক্ত শুকিয়ে গেছে। কিন্তু রংটা ছিল একদমই কালো, লাল নয়। হঠাৎ কানে এলো একটা টুপ শব্দ, যেন কেউ ওই নোটিশ বোর্ডের উপর আঙুল রেখে আমাকে ডাকছে। আমি পেছনে ফিরে তাকালাম, কিন্তু আবারও কেউ নেই, শুধু থমথমে বাতাস আর ঘুরতে থাকা সেই নীরব ফ্যান। আমি বুঝতে পারছিলাম এই কারখানার নীরবতাটা মিথ্যা। এর ভেতরে একটা অদৃশ্য ভাষায় কথা বলা হচ্ছে, যা আমার কানের সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু আমার অস্তিত্বকে জাকিয়ে ধরে ফেলেছে। আমি অর্ধেক খোলা সেই দরজা দিয়ে পা দিলাম কারখানার মূল প্রোডাকশন হল বা মেল্টিং শেডে। পা রাখার সাথে সাথেই মনে হলো যেন আমি কোনো প্রেসের নিচে চাপা পড়ছি। এখানকার তাপমাত্রা বাইরের তুলনায় অস্বাভাবিক বেশি। গত 12 বছরে কোনো চুল্লি জ্বালেনি, তবুও বাতাসে এমন প্রচণ্ড দাহ, শুকিয়ে ফেলার মতো গরম ছড়াচ্ছে যে আমার চোখের পাতা পর্যন্ত পুড়ে যাওয়ার উপক্রম হলো। ঘামে ভেজা শার্টটা শরীরের সাথে এঁটে গেল, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ঘাম আমার গা থেকে নিচে পড়ছিল না। বাতাসটা এতটাই শুকনো যে পড়ার আগেই তা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছিল। টর্চের আলোতে সামনে দেখা গেল বিশাল আর্ক ফার্নেস বা চুল্লিটি। সেটি দেখতে যেন একটি বিশাল ঘুমন্ত দানবের মুখ, যার গলার ভেতরটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। হঠাৎ আমার কানে এসে পৌঁছল একটি শব্দ। এটি কোনো সাধারণ শব্দ ছিল না, ধুম ধুম ধুম, একদম মানুষের বুকের হৃৎস্পন্দনের মতো, কিন্তু এটি ছিল হাজার হাজার গুণ বেশি শক্তিশালী এবং গভীর। প্রথমে ভেবেছিলাম আমারই হৃৎস্পন্দন বেড়ে গেছে এবং রক্ত চলাচলের শব্দ কানে ভিড়ে যাচ্ছে, কিন্তু যখন আমি নিজের বুকে হাত দিয়ে চেক করলাম, দেখলাম আমার নিজের হার্টবিট তখন ওই শব্দের তালের চেয়েও দ্বিগুণ দ্রুত। ওই শব্দটা আসছিল মাটির নিচ থেকে, নাকি ওই বিশাল চুল্লির ভেতর থেকে? আমি টর্চটা চুল্লির দিকে ঘুরিয়ে আনলাম। চুল্লির মুখের বৃত্তাকার ছিদ্রটির ভেতর অন্ধকার এতটাই ঘন ছিল যে টর্চের রশ্মি পর্যন্ত তাকে ভেদ করতে পারছিল না। কিন্তু ওই অন্ধকার গহ্বরের দিক থেকে একটা বাতাস বের হচ্ছিল। ঠান্ডা বাতাস নয়, বরং একটা তীব্র প্রাণঘাতী উত্তপ্ত বাতাস, যার সাথে মিশেছিল পোড়া মেটালের একটা তিক্ত গন্ধ। ওই গন্ধটা আমার নাকে লাগামাত্র আমার বুকে মোচড়ানি দিল। মনে হলো চারপাশের বাতাসের অক্সিজেন শেষ হয়ে আসছে। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু ওই ধুম ধুম শব্দটা যেন ক্রমশ জোরদার হচ্ছিল। মেঝে দুলতে শুরু করেছে। আমার নজরে পড়ল সামনের দিকে পড়ে থাকা কিছু স্ক্র্যাপ আয়রন এবং বিমের স্তূপ। অদ্ভুত ব্যাপার, ওই মেটালিক স্তূপগুলো নড়ছিল, বাতাসের দাপটে নয়, বরং নিজে থেকেই নড়ছিল। একটা বড় লোহার পাতলা চাদর এমনভাবে কাঁপছিল যেন কোনো অদৃশ্য হাত তাড়ে দিচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। আমার কোমরে থাকা হাতুড়িটা হঠাৎ নিজে থেকে বেল্ট থেকে পড়ে যাওয়ার মতো একটা ঝাঁকুনি দিল। আমি ভয়ে থম্ম হয়ে গেলাম। আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি এখানে সত্যিই কোনো চৌম্বক ক্ষেত্র আছে যা ধাতুকে আকর্ষণ করছে? কিন্তু তাহলে আমার শরীরে তো কোনো প্রতিক্রিয়া হচ্ছিল না। শুধু বেল্টের হাতুড়িটাই নয়, পকেটে থাকা চাবির গুচ্ছটাও এমনভাবে ঠুকঠুক করছিল যেন ওগুলো বেরিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি আবার সামনের দিকে এগোতে চাইলাম, কিন্তু পায়ের সামনে হঠাৎ একটা ভারী কিছুর আওয়াজ পেলাম। নিচে দেখি একটা বিশাল লোহার গিয়ার বা চাকা, যা মেঝের সাথে এঁটে গেছে বলে মনে হয়েছিল, সেটি ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। ওটার দাঁতগুলো মাটির সাথে ঘষে একটা বিজলি কাঁপানো শব্দ করছিল, কিচকিচ কিচকিচ। এই শব্দটা ওই ধুমধুম শব্দের সাথে মিশে একটা অসহ্যকর দৃশ্যমান সঙ্গীত তৈরি করছিল। আমার বুকটা ধরফর করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার উপস্থিতিতে এই কারখানাটি যেন জেগে উঠছে। এটা কোনো সাধারণ ভূতের উপদ্রব নয়। এই কংক্রিট আর লোহার দেহটি নিজেই একটি প্রাণী, এবং সে আমাকে টের পেয়েছে। হঠাৎ চারদিকের বাতাস থমকে গেল। ওই নিঃশ্বাস নেওয়ার শব্দটাও বন্ধ হয়ে গেল। একটা একদম নিঃশব্দতা নেমে এলো, যা আগের চেয়েও ভয়ঙ্কর। এমন মনে হলো কারখানাটি তার শ্বাস টেনে নিচ্ছে। আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম, চোখের পলক পর্যন্ত ফেলতে ভয় পাচ্ছিলাম। এরপরই ঘটল সেই ঘটনাটি যা আমার জীবনের ভয়কে চিরকালের জন্য বদলে দিল। চুল্লির ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো।
কোনো মানুষের চিৎকার ছিল না ওটা। ওটা ছিল লোহার একটা তীব্র আর্তনাদ, এমন একটা ধাতব কান্না যেন হাজার বছরের পুরনো বেদনা একসাথে ফেটে পড়ছে। স্ক্রিচ শব্দটা এত জোরালো ছিল যে আমার কান দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি আর থাকতে পারলাম না, দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পায়ের নিচের মেঝেটা যেন আঠায় পিট্টডা হয়ে গেছে। সেই অসহ্য ধাতব আর্তনাদটা থামল না, বরং একটা নিমিষের জন্য শব্দটা এতটাই তীব্র হয়ে উঠল যে আমার কানের পর্দায় একটা বিজলি পোড়ার মতো স্পন্দন অনুভূত হলো। আমি কানে হাত দিয়ে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সাথে সাথেই চারপাশের সেই পিচ্ছিল অনুভূতিটা হঠাৎ বদলে গেল। আমার পায়ের নিচের মেঝেটা আর আঠালো ছিল না, বরং একদম পান সেতাসের মতো নরম হয়ে গেল। আমি ভীত হয়ে টর্চটা নিচের দিকে নামালাম এবং যা দেখলাম তাতে আমার প্রাণ একেবারে শুকিয়ে গেল। এটি আর সিমেন্টের মেঝে ছিল না, কংক্রিটের ওপরের স্তরটা গলে যাচ্ছিল, আর তার নিচ থেকে একটা কালো ঘন এবং অস্বচ্ছ তরল বের হচ্ছিল, যেন কোনো প্রাণীর ক্ষত থেকে পুঁজ বের হচ্ছে। আমার জুতোর তলাটা ওই কালো পদার্থে ডুবে যাচ্ছিল, আর ডুবে যাওয়ার সাথে সাথেই একটা গন্ধ ছড়ালো, খুব তীব্র অ্যাসিডের মতো টক গন্ধ, যা নাকে নিলে মাথা ঘুরে ওঠে। আমি তৎক্ষণাৎ পা টেনে তুলতে গেলাম, কিন্তু ওই পদার্থটা ছিল এতই আঠালো যে আমার বুট এঁটে গেল। আমাকে জোরে টানতে হলো, আর তাতে একটা শব্দ হলো, ছ্যাপ, ঠিক যেন কাদা থেকে পা তোলার শব্দ। আমি পিছনের দিকে পা বাড়ালাম, কিন্তু পরিবেশটা তখন আবার বদলে গেল। আগের নিঃশব্দতা চলে গেছে, এখন পুরো কারখানাটা এমন একটা গুঞ্জন করছে যেন হাজার হাজার লোক দূরে কোথাও কান্না করছে। কিন্তু সেই কান্নার সুর ছিল মেকানিক্যাল, ধাতব অংশগুলোর ঘর্ষণ, পিস্টনের ঠুকঠুকানি আর বাষ্পের হিস হিস শব্দের এক বিশাল মেলা। আমি বুঝতে পারছিলাম না এই শব্দগুলো কোথা থেকে আসছে, দেওয়ালের ভেতর থেকেও, ছাদের ভেতর থেকেও। হঠাৎ আমার মাথার উপর দিয়ে একটা বিশাল ছায়া ভেসে গেল। আমি তাকিয়ে দেখি উপরের সিলিংয়ে লাগানো বিশাল ওভারহেড ক্রেন বা ভারী মাল তোলার যন্ত্রটা নড়ছে। ওটার সাথে লাগানো চেন আর হুকটা দুলছিল। সাথে সাথে ওই ক্রেনটা নড়ল, একটু নয়, পুরো 1 ফুট নড়ল। বিদ্যুৎ নেই, অপারেটর নেই, তবু ওটা এমন জোরে নড়ল যে দমকা বাতাস আমার চুল উড়িয়ে দিল। ক্রেনের চাকাগুলো রেলিংয়ের ওপর দিয়ে গ্রাউন্ড করে এগিয়ে আসছিল। ওটা আমার দিকেই আসছিল। আমি আতঙ্কিত হয়ে পেছনের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু ওই কালো তরল পদার্থে পাড়া পড়ে প্রায় হোঁচট খেয়ে বসলাম। আমার হাতের টর্চটা হাত থেকে পড়ে গেল, আর মেঝের ওই কালো তরল পদার্থের ওপর পড়ে হারিয়ে গেল। এখন চারিদিক অন্ধকার, শুধু ওপর থেকে ভেসে আসা একটা লাল ইমার্জেন্সি লাইট, যেটা নির্দিষ্ট সময় পর পর মিটমিট করছিল, তার ম্লান আলোতে কিছু দেখা যাচ্ছিল। লাল আলোতে চারপাশটা যেন রক্তক্ষয়ী রং ধারণ করেছিল। আমি দেখতে পেলাম সামনের সেই কনভেয়ার বেল্টটা নড়ছে। ওটা খুব ধীরে ধীরে ঘুরছিল, আর উপরে যে পুরনো লোহার কুড়ানো বা স্ক্র্যাপগুলো ছিল সেগুলো এগিয়ে যাচ্ছিল অদৃশ্য গন্তব্যের দিকে। হঠাৎ বেল্টের শেষ প্রান্তে, যেখানে প্রেসিং মেশিন বা রোলার ছিল, সেখানে একটা বিশাল আওয়াজ হলো, ধাস। একটা লোহার বিম বা পাত মেশিনের ভেতর ঢুকে চ্যাপ্টা হয়ে গেল। কিন্তু আমি দেখলাম সেই লোহার পাতটি চ্যাপ্টা হওয়ার সময় একটা বাস্তবসম্মত শব্দ করেনি, বরং একটা মানুষের মতো দীর্ঘশ্বাস বের হয়েছিল। হা! আমার গা নমে দাঁড়িয়ে গেল। লোহা কি কথা বলতে পারে, নাকি মেশিনটিতে কোনো আত্মা আটকা পড়েছে? আমি ভয়ে এক কোণায় চুপটি হয়ে বসে পড়লাম। আমার চারপাশের কালো তরলটা যেন আমার দিকে এগিয়ে আসছিল, খুব ধীরে ধীরে। আমি যতই পিছনে সরে যাচ্ছিলাম, তরলটাও ততই এগিয়ে আসছিল। হঠাৎ দেখলাম কারখানার ভারী খুঁটিগুলোর গায়েও সেই কালো তরলটা চুইয়ে বের হচ্ছিল। খুঁটিগুলো যেন ঘাম ছিল, আর ওই ঘাম পড়ছে মেঝেতে। মনে হলো এই কারখানাটি জীবিত, এবং ওই কালো রক্ত বা তরলটাই ওর শিরায় প্রবাহিত হচ্ছে। আমি আমার জ্যাকেটের হাতা দিয়ে মুখ মুছলাম। ঘামে ভেজা মুখের উপর কুয়াশা লাগছিল। হঠাৎ কানে এসে পৌঁছলো একটা ফিসফিসানি, খুব কাছ থেকে, এত কাছ থেকে যেন কেউ আমার ঘাড়ের কাছ থেকে কথা বলছে। কিন্তু কোনো শব্দ ছিল না, শুধু একটা স্পন্দন, মস্তিষ্কের ভেতরে সরাসরি পৌঁছানো একটা সিগন্যাল। আমি টের পেলাম না কোনো ভাষায় বলা হচ্ছে, কিন্তু অর্থটা বুঝতে পেরেছিলাম স্পষ্টভাবে। সেই ফিসফিসানিটা বলছিল, খালি, ওটা খালি, আমাদের আরও চাই। আমি থতমধ্য খেয়ে গেলাম। আমাদের? কারা? কারখানাটা কি আমাকে খেতে চায়, নাকি আমার আনা কোনো কিছু? তখনই সামনের থেকে একটা দৃশ্য আমাকে স্তম্ভিত করে দিল। মেঝের ওই কালো তরল থেকে একটা আকৃতি তৈরি হতে শুরু করলো। প্রথমে মনে হলো ছোট ছোট ফুসফুসের মতো ফুলে উঠছে, তারপর সেগুলো জোড়া লেগে একটা বিশাল কাঠামো তৈরি করলো। ওটা ছিল একটা মানুষের আকৃতির মতো, কিন্তু লম্বাই ছিল প্রায় 10 ফুট, আর ওটা তৈরি হয়েছিল কেবল স্ক্র্যাপ মেটাল আর ওই কালো তরল দিয়ে। তার মুখে ছিল না কোনো চোখ, না ছিল নাক, শুধু একটা বিশাল কালো গর্ত। ওই জিনিসটা মাটি থেকে উঠে দাঁড়ালো, আর ওর মাথাটা আমার দিকে ঘুরিয়ে আনলো।
আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ওই মুহূর্তে সমস্ত শব্দ আবার বন্ধ হয়ে গেল। আমার চিৎকার চারপাশের বাতাসে শোষিত হয়ে গেল। সামনের সেই দৈত্যাকৃতি ধাতব মূর্তিটি আমার দিকে এক পা বাড়ালো, আর ওর হাতের তালু থেকে একটা চৌম্বকীয় টান অনুভূত হলো। আমার শরীরের লোহার সব অংশ, বেল্টের বাকল, জিপ, ঘড়ির ব্যাটারি সব কিছুই যেন ওর দিকে ছুটে যেতে চাইছিল। আমি 2 হাত দিয়ে জড়ো করে একটা খুঁটি ধরে ফেললাম। আমার সারা শরীর টানছিল, কোমরের হাড়গুলো খুব কষ্টে মনে হচ্ছিল আলাদা হয়ে যাবে। ওই ধাতব দৈত্যটা এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ ছিল ভারী পাতার পর পাতা পড়ার মতো, ধম ধম। প্রতিটি পদক্ষেপে কারখানার মেঝে কেঁপে উঠছিল। আমি বুঝতে পারলাম আমার পোশাকের লোহার ফিতে, ঘড়ির ব্যাটারি, চাবির গুচ্ছ সব কিছুই ওই দৈত্যের টার্গেট। ও আমাকে খেতে চায় না, ও আমার শরীরে থাকা ধাতুটুকু শোষণ করতে চায়। মৃত্যু ভয়ে আমি সিদ্ধান্ত নিলাম। আমি নড়তে পারছিলাম না, তবু সর্বশক্তি দিয়ে আমি আমার কোমরের বেল্টটা খোলার চেষ্টা করলাম। চৌম্বকীয় টানে হাত এগিয়ে নেওয়া প্রায় অসম্ভব ছিল, তবু কোনো মতে বাকলটা খোলা গেল। আমি বেল্টটা দৈত্যের দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে পকেটের চাবির গুচ্ছ আর হাতের ঘড়িটা ছুড়ে দিলাম। চাবি আর ঘড়ি বাতাসে মুড়ে গিয়ে সেই দৈত্যের কালো গর্তের মুখের কাছে এসে পড়ল। ওই মুহূর্তে টানটা কমে গেল। আমি অবাক হয়ে দেখলাম ওই দৈত্যটা তার পায়ের কাছে পড়া ধাতব জিনিসগুলো নিজের দিকে টেনে নিল না, বরং তার শরীরের স্ক্র্যাপ মেটালের তৈরি হাতটা এগিয়ে দিয়ে চাবি আর ঘড়িটা ধরল। ভয়ঙ্কর দৃশ্যটা দেখে আমার গা গুলিয়ে গেল। ওই দৈত্যের হাতের মুঠোয় চাবি আর ঘড়ি গেল, আর তারপরেই ওগুলো গলে গিয়ে ওর হাতের চামড়ায় বা ধাতব আবরণে মিশে গেল, ঠিক যেন পানির ফোঁটা পাথরে পড়ে শুকিয়ে যায়। ঘড়িটা গলে যাওয়ার সময় একটা তীব্র শব্দ হলো। ওই দৈত্যটা মনে হলো খাওয়ার পর একটু শান্ত হলো। তার বুকের ফাটল থেকে বের হওয়া লাল আলোটা একটু ম্লান হলো। আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না। আমি পিছনের দিকে পা বাড়ালাম। মেঝের সেই কালো আঠালো তরলটা এখনও ছিল, কিন্তু বেল্ট না থাকায় আমার প্যান্ট ঢিলে হয়ে গেছে, যা দৌড়াতে সাহায্য করলো। আমি দৌড়া দিলাম, দিকে বিশেষ না তাকিয়ে, শুধু ওই দৈত্যটার থেকে যত দূরে সম্ভব। পেছনে আবার সেই ভারী পায়ের শব্দ শুনতে পেলাম, ধাম ধাম। কিন্তু এবার শব্দটা আর একা ছিল না। সারা কারখানার মেশিন, পাইপ, গিয়ার সব কিছু যেন একসাথে গুঞ্জন তুলছিল। একটা বিশাল যান্ত্রিক আর্তনাদ যেন আকাশ ভেদ করে উঠে আসছিল। আমি দৌড়াতে দৌড়াতে একটা করিডোরে প্রবেশ করলাম। এটা কারখানার কোয়ালিটি কন্ট্রোল সেকশন হতে পারে। দুপাশের দেওয়ালে অনেকগুলো ছোট ছোট রুম ছিল। আমি একটা খোলা দরজায় ঢুকে পড়লাম, আর সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলাম। ভেতরে অন্ধকার, আমার টর্চ হারিয়ে গেছে, তাই শুধু হাতের ছোঁয়া আর দরজার ফাঁক দিয়ে আসা একটু আলো নির্ভর করতে হলো। আমি কান পেতে শুনলাম বাইরে দৈত্যটার পায়ের শব্দ ক্রমশ কমে আসছিল। ও হয়তো আমাকে হারিয়ে খেলেছে, কিন্তু আমার স্বস্তি বেশক্ষণ স্থায়ী হলো না। এই রুমের ভেতরটা বাইরের চেয়ে অনেক বেশি ঠান্ডা ছিল। একটা অদ্ভুত গন্ধ ছিল, খসড়া লোহার গন্ধ এবং পচা রক্তের গন্ধের মিশ্রণ। আমি দেওয়ালের দিকে হাত বাড়ালাম ভারসাম্য রাখার জন্য, কিন্তু হাত যেখানে পড়ল সেখানে কোনো মসৃণ দেওয়াল ছিল না। আমার হাতের ওপর একটা অস্বস্তিকর, আর্দ্র এবং কুঁচকে যাওয়া পদার্থের অনুভূতি হলো। আমি আমার জ্যাকেটের ভিজে হাতা দিয়ে দেওয়ালটা মুছলাম। বাইরে থেকে একটু আলো এসে দেওয়ালের দিকটা আলোকিত করল। যা দেখলাম তাতে আমার গা শিউড়ে গেল। দেওয়ালটা সিমেন্টের তৈরি ছিল না, এটা ছিল হাজার হাজার ছোট ছোট লোহার অংশ দিয়ে তৈরি। বোল্ট, স্ক্রু, ছোট ছোট গিয়ার, সুই এবং আরও অনেক অচেনা যন্ত্রাংশ। এগুলো একসাথে জোড়া লেগে একটা বিশাল প্রাণীর কোষের মতো দেখা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দেওয়ালের মাঝে মাঝে খাঁজ ছিল, আর ওই খাঁজগুলোর ভেতরে মানুষের দাঁত, ছোট ছোট হলুদ এবং পচে যাওয়া দাঁত। দেওয়ালটা যেন মানুষের মুখের আদলে তৈরি করা হয়েছে। আমি আরও ভালো করে তাকালাম। ওই লোহার প্রাণীটা নড়ছিল, দেওয়ালটা নিঃশ্বাস নিচ্ছিল, ভেতর থেকে একটা হালকা ফিসফিসানি শোনা যাচ্ছিল। আমি দরজা খুলে বের হবার জন্য হাত বাড়ালাম, কিন্তু দরজার হাতলটা ছিল না। দরজাটা দেওয়ালের সাথে মিশে গেছে। আমি চিৎকার করতে গিয়েও থেমে গেলাম, কারণ আমি দেখলাম আমার পায়ের কাছের মেঝেটাও সেই একই উপাদানে তৈরি, এবং মেঝে থেকে একটা হাত বের হচ্ছে, লোহার তৈরি একটা হাত। কিন্তু সেটা কোনো মেশিনের হাত ছিল না, ওটা ছিল একটা বাচ্চার হাতের মতো ছোট, তবে আঙুলগুলো ছিল সুইয়ের মতো সুচালো। হাতটা আমার জুতোর ফিতে ধরে টানতে শুরু করলো। আমি পা ছাড়িয়ে নিলাম, কিন্তু সাথে সাথে মেঝে থেকে আরও 10টা লোহার হাত বেরিয়ে এলো। এগুলোর আকার ছিল বিভিন্ন রকমের, কারো আঙুল ছিল লম্বা, কারো বা নখ ছিল ধারালো ব্লেডের মতো। আমি রুমের এক কোনায় চাপা পড়ে গেলাম, ভয়ে আবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ দেখলাম রুমের অন্য কোনায় একটা পুরনো টেবিলের ওপর কিছু একটা পড়ে আছে। আমি সাহস করে সেদিকে এগিয়ে গেলাম। ওটা ছিল কিছু পোশাক, শ্রমিকদের পুরনো ময়লা জামা কাপড়, কিন্তু জামাগুলোর ভেতরে কোনো শরীর ছিল না। জামাগুলো ফাঁপা, ঠিক যেন শরীরটা হাওয়ায় মিশে গেছে। আমি একটা জামার কলার ধরে তুললাম, ভেতরটা কালো আর ধুলোয় ভর্তি, কিন্তু যখন আমি জামাটা
উল্টে দেখলাম তখন ভয়ে প্রাণ নিষ্কাশিত হয়ে গেল। জামার ভেতরের দিকটা যেটা ত্বকের স্পর্শে থাকতো সেখানে অসংখ্য ছোট ছোট স্ক্রু আর সূঁচ বসানো ছিল ভেতরের দিক থেকে, যেন কেউ জামার ভেতর থেকে সূঁচ ফুটিয়েছে। কিন্তু মানুষ কি পোশাকের ভেতর থেকে সূঁচ ফোটায়, নাকি এই পোশাকগুলো কারখানার নিজস্ব তৈরি করা শ্রমিক যারা লোহায় পরিণত হয়ে গেছে? আমি বুঝতে পারলাম এই কারখানাটা একা নয়, এখানে একটা পুরো সমাজ আছে, লোহার তৈরি একটা সমাজ, আর আমি তাদের খাবার। আমি চারপাশে তাকালাম, রুমের দেওয়ালগুলো এখন নড়াচড়া শুরু করেছে। ওই লোহার দাঁতগুলো কাঁপছিল, যেন কামড় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমার মাথায় একটা পরিকল্পনা এলো। আমি টেবিলের ওপর থাকা একটা ভারী মেটাল কাগজ কাটার ছুরি হাতে নিলাম। যদি দরজা খোলা না যায় তাহলে আমাকে দেওয়াল ভেঙে বের হতে হবে। আমি দেওয়ালের একটা মৃত বা নিশ্চিত অংশে ছুরি বসালাম, কিন্তু ছুরিটা ঢুকলো না, বরং দেওয়ালটা ছুরিটাকে শোষণ করে নিল। ছুরির ধার গলে গিয়ে দেওয়ালের অংশ হয়ে গেল। আমার শেষ আশাটাও মিলিয়ে গেল। তখনই রুমের একদম ওপরে সিলিং থেকে একটা লোহার শিকল নেমে এলো। শিকলটা শেষ হয়েছিল একটা বড় হুকে, সেটা আমার দিকে এগিয়ে আসছিল, ঠিক যেন কোনো সাপ। আমি টেবিলের ওপর উঠে পড়লাম, কিন্তু টেবিলটাও নড়তে শুরু করলো। আমি দেখলাম টেবিলের পাগুলো আস্তে আস্তে মানুষের আকৃতি ধারণ করছে, সব কিছু জীবন্ত হয়ে উঠছে। আমি বুঝলাম আমাকে এখান থেকে বের হতে হবে, আর তার একমাত্র উপায় হলো ওই দৈত্যটাকে আবার আকৃষ্ট করা, কারণ শুধুমাত্র ওই দৈত্যটাই পারে এই দেওয়াল ভেঙে ফেলতে। আমি আমার জিপারের ধাতব চেনটা টেনে ছিঁড়ে দিলাম আর চিৎকার করে বললাম, এই নাও, এই নাও। আমি চেনটা দরজার দিকে ছুঁড়ে মারলাম, সাথে সাথে দরজা বিস্ফোরিত হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল সেই দৈত্যটা, তার মুখের গর্তটা আমার দিকে ছিল। আমি টেবিল থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেলাম এবং করিডোরের অন্ধকারে দৌড় দিলাম। পেছনে আবার সেই ভয়ঙ্কর ধাওয়া শুরু হলো। আমি করিডোর দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছিলাম। পেছনে সেই দৈত্যটার ভারী পায়ের শব্দ ধাম ধাম করে এগিয়ে আসছিল। কারখানার এই অংশটা ছিল ফিনিশিং অ্যান্ড প্যাকেজিং সেকশন। এখানে সিলিং খুব উঁচু, আর দুপাশের দেওয়ালে কোনো জানালা ছিল না, শুধু ওপর থেকে ঝুলে থাকা কিছু বাতি যেগুলোর অর্ধেক নিভে গেছে, বাকিগুলো মিটমিট করে আলো ফেলছিল। আমি যতই এগিয়ে যাচ্ছিলাম পরিবেশটা ততই অদ্ভুত হয়ে উঠছিল। বাতাসে একটা তীব্র স্ট্যাটিক বা বিদ্যুতের চাপ অনুভূত হচ্ছিল, যেন কোনো বড় জেনারেটরের কাছে দাঁড়িয়ে আছি। আমার শরীরের লোমগুলো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমি নিঃশ্বাস নিতে গিয়ে অনুভব করলাম বাতাসটা ঘন হয়ে গেছে, শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে, ঠিক যেন কোনো ভারী ধাতব ওজন বুকের ওপর চেপে বসেছে। হঠাৎ আমি দেখতে পেলাম সামনের দেওয়ালগুলো নড়ছে। আগের দৃশ্যগুলোর মতো এটা কোনো ভূমিকম্প ছিল না। দেওয়ালের ওপর লাগানো পুরনো ইস্পাতের শিটগুলো যেন নিজে থেকেই কাঁপছিল। আমি থমকে গেলাম। দেওয়ালের একটি অংশে একটা অদ্ভুত আকৃতি লক্ষ্য করলাম। সেটা ছিল অনেকগুলো সরু তারের জট, কিন্তু ওই জটটা স্থির ছিল না, ওটা ধীরে ধীরে খুলছিল আবার বাঁধিয়ে যাচ্ছিল, ঠিক যেন কোনো মাকড়সা তার জাল বুনছে। আমি ভয়ে টর্চের আলোটা, যদিও আমার কাছে টর্চ ছিল না, তবু ওই ম্লান আলোতে ওইদিকে ঘুরিয়ে দিলাম। আমি যা দেখলাম তাতে আমার প্রাণ একেবারে শূন্য হয়ে গেল। সেটা কোনো জট ছিল না, সেটা ছিল একটি মানুষের আকৃতি, কিন্তু শুধুমাত্র কপারের তার আর কয়েল দিয়ে গঠিত। ওর কোনো মুখ ছিল না, মাথার জায়গায় একটা লেন্সের মতো জিনিস চলছিল যা লাল রঙের আলো ছড়াচ্ছিল। ওর হাত ও পা ছিল সরু সরু সুই, যা দেওয়ালে ঢুকে ওকে সাহায্য করছে ছাদের দিকে উঠতে। আমি থতমত খেয়ে গেলাম। এটা কি রোবট নাকি ভূত? কিন্তু এটা দেখতে একদম মানুষের মতো, তবে ত্বক নেই, শুধু কঙ্কাল যেন কপার আর আয়রনের তারে তৈরি। এটি খুব দ্রুত চলাচল করছিল। দেওয়ালের ওপর দিয়ে ওর নড়াচড়া ছিল একটা বিশাল মাকড়সার মতো, দ্রুত, খুরপ্রা এবং নিশ্চুপ। ওর পায়ের আঙুলগুলো ধাতব শীটের মধ্যে ঢুকে যাচ্ছিল, আর বের হওয়ার সময় একটা তীক্ষ্ণ কিচকিচ শব্দ করছিল। যখন আমি ওটার দিকে তাকিয়েছিলাম, ঠিক তখনই ওই দেওয়াল থেকে আরও 3টে একই রকম তারের মানুষ বেরিয়ে এলো। ওদের সবার মাথায় লেন্সগুলো ঘুরছিল এবং একটা হালকা বাজিল শব্দ হচ্ছিল, জি। মনে হলো ওরা একে অপরের সাথে কথা বলছে। ওই বাজিং শব্দটা আমার মাথার ভেতর এত জোরালোভাবে প্রবেশ করলো যে আমার মনে হলো আমার মস্তিষ্কের ভেতর 1000টা মৌমাছি ঘুরপাক খাচ্ছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ ওদের মধ্যে একটা সরাসরি আমার দিকে তাকালো। ওর লেন্সটা ফোকাস করলো আমার ওপর। সাথে সাথেই ওর লেন্সের লাল আলোটা উজ্জ্বল হয়ে উঠল এবং একটা উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ বের হলো, স্ক্রিচ। এটা কোনো সাধারণ শব্দ ছিল না, এটা ছিল একটা সংকেত। অন্য 3টেও ঘুরে আমার দিকে তাকালো। আমি বুঝলাম আমার অবস্থান ধরা পড়ে গেছে। ওরা দেখতে পাচ্ছে না আমাকে, কিন্তু ওরা আমার শরীরের তাপমাত্রা অনুভব করতে পারছে। ওরা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করছে। আমি পেছনের দিকে ফিরে দৌড়াতে শুরু করলাম, কিন্তু তখনই পেছন থেকে প্রচণ্ড একটা আওয়াজ হলো। সেই দৈত্যটা করিডোরের ওপাশ থেকে প্রবেশ করেছে। ওই দৈত্যটাকে দেখতেই চারদিকের তারের মানুষগুলো সরে গেল। ওরা দৈত্যকে ভয় পায়।
দৈত্যটা একটা কার্গো বা মালবাহী ট্রলি উল্টে দিয়ে আমার পথ রুদ্ধ করে দিল। আমি চারপাশে তাকালাম, পালানোর আর কোনো পথ ছিল না, একমাত্র উপায় ছিল ওপরে। আমি দেখলাম সামনের দিকে একটা মেরামতের সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, আর সেখান থেকে একটা বাতানকরণ বা ভেন্টিলেশন শ্যাফট বেরিয়ে গেছে। আমি সাহস করে সিঁড়িতে উঠতে শুরু করলাম। নিচে দৈত্যটা ট্রলিটা সরিয়ে ফেলার চেষ্টা করছিল, আর ওই তারের মানুষগুলো ছাদের দিকে উঠছিল আমার পথ আটকাতে। আমি প্রায় হাঁটু গলে পড়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত ওপরে উঠতে পারলাম। ভেন্টিলেশন শ্যাফটের গ্রিলটা খোলা ছিল। আমি নিজেকে ওই সরু ছিদ্রের ভেতর ঠেলে ঢুকিয়ে দিলাম। ভেতরটা ছিল অন্ধকার, আর্দ্র এবং একটা বিশেষ গন্ধে ভরা, জং ধরা লোহার গন্ধ আর পচা মাংসের গন্ধের মিশ্রণ। আমি সামনের দিকে হামাগুড়ি দিতে লাগলাম। পেছন থেকে শব্দ পাচ্ছিলাম, তারের মানুষগুলো গ্রিলের ধার ঘরে উঠছে। ওদের ধাতব নখগুলো ধাতব গ্রিলের ওপর ঘষে ক্রাচ ক্রাচ শব্দ করছিল। আমি যতই সামনে যাচ্ছিলাম, শ্যাফটটা ততই সরু হয়ে যাচ্ছিল। চারপাশের দেওয়ালে একটা পিছলিল পদার্থ লেগেছিল। আমি হাত দিয়ে স্পর্শ করলাম। এটা ছিল ঘন, কালো এবং গরম। এটা দেখতে একদম রক্তের মতো, কিন্তু ঘনত্ব বেশি। মনে হলো এটা সেই কালো তরলটাই যেটা মেঝে থেকে বেরোচ্ছিল। এটা যেন এই কারখানার ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমি প্রায় কয়েকশো গজ হামাগুড়ি দেওয়ার পর একটা জালের মতো গ্রিলের ওপর পৌঁছলাম। নিচে তাকিয়ে দেখলাম আমি একটা বিশাল হলের ঠিক মাঝখানে অবস্থান করছি। নিচের হলটা আলো করা ছিল না, শুধু মাঝে মাঝে নিচ থেকে উঠে আসা লাল আলোর স্পন্দন দেখা যাচ্ছিল। আমি গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালাম। যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল। নিচে একটি বিশাল খোলা ট্যাঙ্ক বা চুল্লি ছিল, কিন্তু সেখানে কোনো আগুন ছিল না। সেখানে ছিল ওই কালো তরলটাই, সমুদ্রের মতো ঢেউ খাচ্ছিল, আর সেই তরলের ভেতর অসংখ্য জিনিস ভাসছিল। আমি ভালো করে তাকালাম। ভাসছিল শ্রমিকদের হেলমেট, জুতো, টুলবক্স, সাইকেলের অংশ এবং মানুষের হাড়। অনেক হাড়। কিছু হাড় এখনও তাজা বলে মনে হচ্ছে, কিছু বা পচে গেছে। হঠাৎ তরলটা ফুটে উঠল। একটা বিশাল বুদবুদ ভেঙে গেল, আর তারপর আরেকটা। প্রতিটা বুদবুদ ভাঙার সাথে সাথে একটা শব্দ হচ্ছিল, কারো বা চিৎকার, কারো বা হাহাকার। আমি বুঝলাম এই চুল্লিটা মেটাল গলানোর জন্য নয়, এটা মানুষ গলানোর জন্য। এবং মানুষের শরীর থেকে যা প্রয়োজন হয়, লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, সেগুলো বের করে নিচ্ছে এই কারখানাটি নিজের বড় হওয়ার জন্য। মানুষ এখানে শ্রমিক ছিল না, মানুষ এখানে কাঁচামাল ছিল। হঠাৎ নিচের তরলটা ঘুরতে শুরু করলো। একটা ভর্তি বা ঘূর্ণি তৈরি হলো, আর সেই ঘূর্ণির মাঝখান থেকে একটা আওয়াজ ভেসে এলো। এটা কোনো সাধারণ আওয়াজ ছিল না, এটা ছিল কোনো সুর। কিন্তু সেই সুরটা গান গাওয়ার মতো ছিল না, এটা ছিল একটা কম্পনের একটা তরঙ্গ, যেটা আমার বুকের হাড়ে কামড় বসাচ্ছিল। আমি বুঝতে পারলাম এই শব্দটা আমাকে ডাকছে, তরলটা আমাকে চায়। আমার মাথা ঘুরে গেল। আমি গ্রিলটা ধরে শক্ত করে চেপে ধরলাম। আমার শরীর ঝিমঝিম করে উঠল। আমার চোখের সামনে সবকিছু ঘোলা হতে লাগলো। মনে হলো আমি যদি এখনই ঘুমিয়ে পড়ি তাহলেই মুক্তি। ঠিক তখনই গ্রিলের ওপর একটা প্রচণ্ড আঘাত হলো। ধাম! আমি চমকে জেগে উঠলাম। পেছনের দিকে তাকালাম। সেই তারের মানুষটা এসে পৌঁছেছে। ওর সুইয়ের মতো আঙুলগুলো গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে আমার গায়ের জামা ধরে টেনে ধরছিল। আমি চিৎকার করে উঠলাম এবং পা দিয়ে ওর হাতকে লাথি নাড়লাম। ওর হাতটা ভেঙে কয়েক টুকরো হয়ে নিচে পড়ে গেল, কিন্তু ভাঙা অংশটা আবার নড়তে শুরু করলো এবং দ্রুত নতুন তার দিয়ে মেরামত হতে লাগলো। আমি বুঝলাম ওদের আঘাত করে থামানো যাবে না। ওরা এই কারখানার অংশ, ওরা কারখানার মতোই অবিনশ্বর। আমি সামনের দিকে আবার হামাগুড়ি দিতে লাগলাম। গ্রিলটা কাঁপছিল। ওই তারের মানুষটা পুরো শরীর দিয়ে গ্রিলের ওপর উঠে এসেছে। ওর লেন্সের লাল আলোটা আমার পিছনের দিকে পড়ছিল। শ্যাফটের সরু পথে ওটা দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল। আমি দেখলাম সামনে শ্যাফটটা দুটি ভাগে ভাগ হয়েছে। বাঁ দিকে যাওয়ার পথটা ছিল সম্পূর্ণ অন্ধকার এবং থেমে যাচ্ছে বলে মনে হচ্ছিল, আর ডান দিকের পথটা দিয়ে একটা পাখার শব্দ ভেসে আসছিল। আমি স্বপ্নের মতো না ভেবে ইনস্টিংক্ট কাজ করে ডান দিকে মোড় নিলাম। পেছনে সেই তারের মানুষটা কিচকিচ শব্দ করে আমার পিছু ধরছিল। আমি কয়েক মুহূর্তের মধ্যে শ্যাফটের শেষ প্রান্তে পৌঁছলাম। ওখান থেকে একটা বড় পাখা বা ব্লেড ঘুরছিল। ওটা এত জোরে ঘুরছিল যে বাতাসের কারণে আমার শরীরটা সামনের দিকে টানা হচ্ছিল। আমি যদি না পারি ঠেসে ধরে রাখতে, তাহলে সাথে সাথেই ওই ব্লেডে কেটে টুকরো টুকরো হয়ে যাব। আমি পাশের একটা রড বা হ্যান্ডেল শক্ত করে ধরলাম। পেছনে সেই তারের মানুষটা এসে পৌঁছেছে। ওর লেন্সটা আমার চোখের খুব কাছে চলে এসেছিল। ওর কোনো অনুভূতি ছিল না, শুধু একটাই উদ্দেশ্য, আমাকে ধরা। ওর ধাতব হাতটা বাড়িয়ে দিল আমার গলার দিকে। আমি বাঁচার আশায় সর্বশক্তি দিয়ে ওই রডটা নাড়ালাম। রডটা আলগা হয়ে গেল। আমি ওটা দিয়ে ওই তারের মানুষটার লেন্সে আঘাত করলাম,
ক্র্যাশ! লেন্সটা ভেঙে চুরমার হয়ে গেল। তারের মানুষটা নড়াচড়া বন্ধ করে দিল। ওর মাথার ভেতর থেকে স্পার্ক বের হতে লাগলো। ওর শরীরের তারগুলো কাঁপতে শুরু করলো এবং একটা বিকট আওয়াজ করে ওটা নিচের দিকে পড়ে গেল। ওটা সরাসরি ওই ঘূর্ণনশীল ব্লেডের মুখে পড়ল। একটা ধাতব চেঁচামেচি আওয়াজ হলো, আর তারপর বিস্ফোরণ। ওই মেশিনের অংশগুলো ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। বিস্ফোরণের ধাক্কায় আমি শ্যাফট থেকে ছিটকে বেরিয়ে পড়লাম। আমি অনেকক্ষণ অজ্ঞান ছিলাম কিনা জানি না। যখন চোখ মেললাম, দেখলাম আমি একটা ছোট রুমের মেঝেতে পড়ে আছি। চারদিকে ধোঁয়া আর ধুলো, বাতাসে জ্বালানি গ্যাসের গন্ধ। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আমার শরীরের সব জায়গায় ব্যথা করছিল, কিন্তু আমি বেঁচে ছিলাম। রুমটা দেখতে একটা অফিসের মতো, কিন্তু ভেতরটা একেবারে বিপরীত। টেবিল, চেয়ার সবকিছু দেওয়ালের সাথে মিশে একাকার হয়ে গেছে। দেওয়ালটা নিজেই একটা বিশাল ফাইলিং ক্যাবিনেট হয়ে গেছে। আমি টেবিলের উপর একটা রেডিও বা ট্রান্সিভার দেখতে পেলাম। সেটা এখনও কাজ করছিল। সেখানে একটা সবুজ বাতি জ্বলছিল, আর ওখান থেকে একটা কম্পিউটারাইজড কিন্তু ভেঙে যাওয়া ঘস্বর ভেসে আসছিল। সেক্টর 4, ড্যামেজ কন্ট্রোল, অথেন্টিকেশন ফেল, সার্ভাইভার ডিটেক্টেড, টার্মিনেট অন সাইট, রিসাইকেল। আমার রক্ত হিম হয়ে গেল। এই কারখানাটি শুধু একটা জীবন্ত প্রাণী নয়, এটা একটা সুপার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এটা জানে যে আমি এখানে আছি। আমি আর কোনো শব্দ না করে চুপচাপ বসে রইলাম। কিন্তু তখনই আমি শুনতে পেলাম অফিসের বাইরের দরজাটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। কেউ ভেতরে ঢুকছে, কিন্তু পায়ের শব্দ ছিল না, শুধু একটা ঘষা শব্দ, যেন কেউ ধাতব পায়ে হাঁটছে। দরজাটা খোলার সেই নিঃশব্দ গতি আমার স্নায়ুকে শেষ করে দিচ্ছিল। আমি কোনো মতে টেবিলের নিচে ঢুকে পড়লাম এবং নিঃশব্দে শ্বাস বন্ধ করে রাখলাম। টেবিলটা ঠান্ডা ছিল না। ওটার ওপরের তলটা মনে হলো কোনো জীবন্ত প্রাণীর বুকের খোলা চামড়ার মতো সামান্য ওঠানামা করছিল। আমি টেবিলের পায়ের সাথে চেপে বসে থাকা অবস্থায় দেখলাম রুমের মেঝে দিয়ে একটা জিনিস ভেতরে ঢুকছে। পায়ের শব্দ ছিল না, শুধু একটা মসৃণ ঘষণি শব্দ, যেন কোনো ভারী ধাতুর বক্স কার্পেটের ওপর টেনে আনা হচ্ছে। আমি সাহস করে টেবিলের পর্দা বা স্কার্টের একটু ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালাম। আমি যা দেখলাম তা আমার সব দুঃস্বপ্নকেও হার মানিয়ে দিল। ভেতরে ঢুকেছিল একটা মানবাকৃতির জিনিস, কিন্তু সেটা হাঁটছিল না। ওটা একটা চাকা ও পেডেস্টালের ওপর বসানো ছিল, যা সরাসরি মেঝের সাথে যুক্ত। এটি দেখতে অনেকটা পুরনো দিনের টাইপরাইটার বা অফিসের টেলিফোন অপারেটরের মতো, কিন্তু অনেক বড়। ওর শরীরটা ছিল কাঠের তৈরি, কিন্তু সেই কাঠের ফাঁক দিয়ে অজস্র পাতলা পিতলের তার বেরিয়ে এসেছিল, যা পালস বা স্পন্দন করছিল। ওর কোমরের ওপর একটা পুরনো স্যুট পরানো ছিল, যা এখন ধুলো আর কালো তেলে মাখামাখি। স্যুটের ভেতরে ওর শরীরের কোনো অংশ ছিল না, শুধু গিয়ার আর স্প্রিংয়ের একটা জটলা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর মাথা। ওর কোনো মুখ ছিল না। মাথার জায়গায় একটা বিশাল কাগজের রোল বা রিসিভার ড্রাম ছিল, যা ধীরে ধীরে ঘুরছিল। ড্রামটা ঘোরার সাথে সাথে ওখান থেকে একটা সরু কাগজের ফিতে বেরোচ্ছিল, আর সেই ফিতেই একটা লাল কালির দাগ পড়ছিল, যেন একটা হার্টবিট মনিটরের গ্রাফ। ওটা একটা বিউরোক্র্যাটিক মেশিন, একটা ম্যানেজার, যে এই কারখানার দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করে। মানুষ নয়, বরং এই কারখানা যখন কাজ করত তখন এর ভেতরে মানুষের চেতনা বা ব্যবহার ইনস্টল করা হয়েছিল, যা এখন বিকৃত হয়ে এই দানবীয় রূপ নিয়েছে। ম্যানেজারটি টেবিলের সামনে এসে থামল। ওর চাকাটা মেঝেতে খস করে শব্দ করে দাঁড়িয়ে গেল। ওর ডান হাতটা ছিল একটা ভারী স্টেপলার মেশিনের মতো, যা বিদ্যুৎ দিয়ে চলত, আর বাঁ হাতটা ছিল একটা ধারালো স্ক্যালপেলের ব্লেড। ও টেবিলের উপর রাখা একটা স্ট্যাক বা স্তূপ থেকে একটা ফাইল তুলল। আমি অবাক হয়ে দেখলাম সেই ফাইলগুলো কাগজের তৈরি ছিল না, ওগুলো ছিল পাতলা পাতলা ধাতব শীট, যা মানুষের চামড়ার মতো নরম করে মেরামত করা হয়েছে। প্রতিটা শীটের ওপর ছিদ্র করা ছিল, যেন সেলাই করা হয়েছে। ম্যানেজারটি ওই ধাতব শীটটা ওর মাথার নিচের একটা স্লটে ঢোকালো। সাথে সাথে ওর মাথার ড্রামটা দ্রুত ঘুরতে শুরু করলো, আর তারপর ওখান থেকে একটা কণ্ঠস্বর বেরোলো, স্ট্যাটিক বা বিক্ষিপ্ত শব্দের মাঝে একটা মহিলার কান্নার আওয়াজ। আমার বাচ্চা, ওর কি হয়েছে? ওকে ছেড়ে দাও। আমার হাঁ করে গেল। এটা কোনো রেকর্ডিং ছিল না, ওই ধাতব শীটটা নিজেই সেই মহিলার স্মৃতি বা আত্মা বহন করছিল। ম্যানেজারটি আবার একটা টান দিল ওই শীটটায়। শীটটা কুঁচকে গেল, আর কান্নার আওয়াজটা তীব্র ব্যথার চিৎকারে পরিণত হলো। ম্যানেজারটি তারপর স্টেপলারের মতো হাতটা ব্যবহার করে শীটটার উপর চাপ করল। শীটটা থেমে গেল, চিৎকারটাও বন্ধ হলো, ওটা নীরব হয়ে গেল। ম্যানেজারটি সেই শীটটা একপাশে ফেলে দিল অ্যাপ্রুভড বা অনুমোদিত স্তূপে। আমি বুঝতে পারলাম এটা একটা প্রসেসিং সেন্টার।
এই মানুষের স্মৃতি বা আবেগগুলোকে বের করে আনা হচ্ছে, তাদের প্রসেসিং করা হচ্ছে যাতে তারা আর কোনো প্রতিরোধ করতে না পারে। যাদের স্মৃতি মুছে ফেলা যায় না তাদের শিটে করে ফাইল করা হয়। আমি দেখলাম অ্যাপ্রুভড স্তূপে কয়েক শত একই রকমের ধাতব শিট পড়ে আছে, নীরব, নিষ্প্রাণ। হঠাৎ ম্যানেজারটির মাথার ড্রামটা আবার ঘুরতে শুরু করলো। এবার সে কোনো রেকর্ডিং বাজাচ্ছিল না, বরং নিজের কথা বলছিল। ডিটেকশন, সেক্টর 7, আনঅথরাইজড বায়োলজিক্যাল এন্টিটি, লোকেশন, কন্ট্রোল রুম। আমার হৃদস্পন্দন থেমে গেল। ওটা আমার কথা বলছিল। ম্যানেজারটি জানে আমি এখানে আছি। ওর কোমরের কাছে লাগানো একটা লেন্স বা সেন্সর আমার দিকে ঘুরল। আমি আর লুকিয়ে রাখতে পারলাম না। আমি টেবিলের নিচ থেকে বেরিয়ে এলাম এবং পালানোর জন্য দরজার দিকে ছুটলাম। কিন্তু ম্যানেজারটি তার স্টেপলারের মতো হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। একটা প্রচণ্ড শব্দ হলো, ব্যাং! একটা বড় ধাতব পিন আমার কাঁধের ঠিক পাশে বিদ্ধ হলো। আমি ভারসাম্য হারিয়ে পড়ে গেলাম। পিনটা টেবিলের সাথে আমার শার্টটা আটকে দিয়েছিল। আমি ছিঁড়তে ছিঁড়তে নিজেকে ছাড়িয়ে নিলাম, কিন্তু সময় টেনে নিল। ম্যানেজারটি আমার দিকে এগিয়ে আসছিল। ওর চাকার ঘষণের শব্দ আমার কানে বিজলি পোড়াচ্ছিল। আমি ঘুরে তাকালাম, পালানোর আর কোনো পথ ছিল না। দরজা বন্ধ হয়ে গেছে। তখনই আমার নজরে পড়ল দেওয়ালের একটা অংশে একটা ছোট্ট লুকানো হ্যাচ বা দরজা। ওটার উপর লেখা ছিল ওয়েস্ট ডিসপোজাল। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম এবং ওই হ্যাচটার হ্যান্ডেল ঘোরালাম। ওটা খোলা গেল না। তখন ম্যানেজারটি খুব কাছে চলে এসেছিল। ওর স্ক্যালপেলের ব্লেডটা আমার দিকে উন্নীত হয়েছিল। আমি ভয় না পেয়ে বরং রাগে ওই হ্যান্ডেলটার ওপর জোরে লাথি মারলাম। ধাড়াস! হ্যাচটা খুলে গেল। ভেতরে ছিল অন্ধকার আর একটা বাতাসের তীব্র শব্দ। আমি কোনো চিন্তা না করেই ভেতরে ঝাঁপিয়ে পড়লাম। আমি একটা অসীম অন্ধকার সুড়ঙ্গ বা চুটির মধ্যে পড়লাম। ওটা ছিল একটা ধাতব পাইপ বা চুটি, যেখানে মসৃণভাবে পিছলি কিছু লাগানো ছিল। আমি পিছলি স্তরতল দিয়ে দ্রুত নিচের দিকে খুব জোরে স্লাইড করতে লাগলাম। গতি এত জোরালো ছিল যে আমি চিৎকারও করতে পারছিলাম না। বাতাস আমার ফুসফুসের ভেতর ঢুকে যাচ্ছিল। আমি কতক্ষণ পড়েছিলাম জানি না। আমার শরীর সব জায়গায় আঘাত লেগেছিল। শেষ পর্যন্ত আমি একটা বিশাল জলাধার বা ট্যাঙ্কে পড়লাম। পানির নিচে আমি নিচের দিকে চলে গেলাম। ওটা পানি ছিল না, একটা ঘন ভারী তরল, ঠান্ডা কিন্তু লোহার গন্ধযুক্ত। আমি তীব্র চেষ্টা করে ওপরে উঠলাম এবং একটা মেঝেতে উঠে পড়লাম। চারপাশে আবার অন্ধকার, কিন্তু এই অন্ধকার আগের মতো নীরব ছিল না। চারিদিকে ভেসে আসছিল সামান্য গুঞ্জন। মনে হলো কোনো বিশাল হলে হাজার হাজার মানুষ ফিসফিস করে কথা বলছে। আমি টেবিলের ওপর উঠে বসলাম। আমার শরীর কাঁপছিল। যখন আমি আমার চারপাশ দেখলাম, আমার আত্মা কাঁপতে শুরু করলো। আমি একটা বিশাল গুদাম বা ওয়্যার হাউসে ছিলাম। ছাদটা এত উঁচু ছিল যে শেষ দেখা যাচ্ছিল না। দেওয়াল জুড়ে অসংখ্য কাঠের তাক বা র্যাক ছিল, আর ওই তাকগুলোতে বসানো ছিল শত শত জিনিস। আমি টর্চ দিয়ে, যদিও আমার কাছে নেই, তবু ওই ম্লান আলোতে ওই তাকগুলোর দিকে আলো ফেললাম। প্রথমে মনে হলো ওগুলো ম্যানকিন বা পুতুল, কিন্তু যখন আমি কাছে গেলাম দেখলাম ওগুলো পুতুল ছিল না, ওগুলো ছিল মানুষ। সম্পূর্ণ সুস্থ শরীর, কিন্তু ওদের শরীরের রং ছিল ধূসর, মেটালিক। ওদের চোখ বন্ধ ছিল, কিন্তু ওদের বুকের অংশটা ছিল স্বচ্ছ প্লাস্টিক বা কাঁচের তৈরি, যার ভেতরে ছোট ছোট গিয়ার আর স্প্রিং ঘুরছিল। ওরা সার্ভিস ড্রোন বা শ্রমিক, যাদের একসময় মানুষ ছিল, কিন্তু এখন ওদের মন আর স্মৃতি মুছে ফেলা হয়েছে। শুধু শারীরিক কাঠামোটা কারখানার কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছে। ওরা নড়ছিল না, ওরা যেন চার্জার সাথে যুক্ত ছিল। হঠাৎ একটা লাইট জ্বলে উঠল ওয়্যারহাউসের একদম প্রান্ত দেশে। আমি তাকিয়ে দেখলাম একটা কনভেয়ার বেল্ট নড়ছে। বেল্টের ওপর দিয়ে নতুন কিছু এগিয়ে আসছিল। আমি ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেলাম। বেল্টের ওপর একটা বক্স ছিল। বক্সটা খোলা ছিল এবং ভেতরে ছিল একটা তাজা মানুষ। ছেলেটা দেখতে বিছানায় ঘুমোচ্ছে বলে মনে হচ্ছিল, কিন্তু ওর গলার নিচে একটা সার্জিক্যাল কাট ছিল। কনভেয়ারটা ছেলেটাকে নিয়ে একটা বড় মেশিনের ভেতর ঢুকল। কিছুক্ষণ পর একটা তীব্র যন্ত্রের শব্দ হলো, ঝিলিক ঝিলিক। মেশিনটা কেঁপে উঠল। আমি পাগলের মতো ওই মেশিনের দিকে দৌড়ালাম। ওটা বন্ধ করতে হবে। কিন্তু যখন আমি পৌঁছলাম তখন মেশিনের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা নতুন শ্রমিক। ওর রং ছিল ধূসর আর শরীর মেটালিক। ওর চোখ খোলা ছিল, কিন্তু ওর দৃষ্টি ছিল একদম ফাঁপা। ও আমার দিকে তাকালো না, সরাসরি ওই ওয়্যারহাউসের ওই তাকগুলোর দিকে এগিয়ে গেল এবং নিজের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেল, চুপচাপ, নিশ্চল। আমি চিৎকার করে বললাম, না, এটা বন্ধ করতে হবে। কিন্তু আমার চিৎকার চারপাশের বিশাল স্থানে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ কারখানা নয়, এটা একটা কলোনি। মানুষের বংশধর এখানে তৈরি হচ্ছে, আর
আমি তাদের অপরিশ্রিত উপাদান। হঠাৎ সারা ওয়্যারহাউসে একটা বেস বা একটা তীব্র সুর বেজে উঠল, একটা ঘণ্টা বাজল, ডিং ডং। এটা কর্মঘণ্টা নয়, এটা ফিডিং টাইমের ঘণ্টা। তাকগুলোতে যারা দাঁড়িয়েছিল সবাই একসাথে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওদের শত শত ধাতব চোখ একই সময়ে আমার উপর ফিক্স হয়ে গেল। আমি যেন একটা পিঁপড়ের দলের মাঝখানে পড়েছি। ওরা নড়তে শুরু করলো, তাকগুলো থেকে নেমে আসতে লাগলো। সবার পায়ের শব্দ এক ছিল, ক্লাং ক্লাং। আমি চারপাশে তাকালাম, আশ্রয়ের কোনো জায়গা নেই। তখনই দেখলাম ওয়্যারহাউসের সিলিং থেকে একটা বিশাল চেন নামছিল। শেষে ছিল একটা আংটি বা হুক, আর সেই হুকটা সরাসরি আমার দিকে আসছিল। আমি বুঝলাম এই শ্রমিকরা আমাকে ধরবে না, এরা আমাকে ধরে ওপরে তুলে দেবে, কারখানার মূল নিয়ন্ত্রণ কক্ষে বা দ্য ব্রেইনে। সিলিং থেকে নেমে আসা সেই বিশাল লোহার হুকটা কোনো ভুল করেনি। ওটা সজোরে এসে আমার জ্যাকেটের কলার ধরে ফেলল এবং আমাকে মেঝে থেকে টেনে তুলে নিল। আমি 2 হাত দিয়ে হুকের শিকল ধরে ঝুলে পড়লাম। নিচে তাকালাম, সেই শত শত শ্রমিক আমার দিকে তাকিয়ে আছে। ওদের ধাতব চোখগুলো যেন আমাকে বিদায় জানাচ্ছে। আমি ওপরে উঠতে থাকলাম, চারপাশের দৃশ্য পাল্টাতে লাগলো। ওয়্যারহাউসের মেঝে ছোট হয়ে আসছিল। আমি দেখতে পেলাম কারখানার বিভিন্ন স্তর। প্রথমে আমি পার করা দিয়ে উঠলাম, সেখানে দেখলাম হাজার হাজার পাইপ যা ওই কালো তরল বহন করে সারা কারখানায় ছড়িয়ে দিচ্ছিল। তারপর আমি উঠলাম জেনারেটর রুমের উপর দিয়ে। সেখানে কোনো জেনারেটর ছিল না, ছিল বিশাল বিশাল হৃৎপিণ্ডের মতো যন্ত্র যা স্পন্দন করছিল এবং ওই কালো রক্ত পাম্প করে বের করছিল। শেষ পর্যন্ত আমি কারখানার সবচেয়ে উঁচু স্থানে এসে পৌঁছলাম। এখানে ঘন কুয়াশা ছিল না, বরং বাতাসটা ছিল অস্বাভাবিক রকমের পরিষ্কার এবং ঠান্ডা। আমাকে একটা কাঁচের ঘরের ভেতরে নামানো হলো। এটি ছিল কারখানার কন্ট্রোল রুম বা দ্য ব্রেইন। চারদিকে ছিল অসংখ্য মনিটর আর সার্ভার, কিন্তু সেগুলোতে কোনো ডেটা বা গ্রাফ ছিল না। সবগুলো মনিটরে দেখা যাচ্ছিল কারখানার বিভিন্ন অংশের লাইভ ভিডিও। চুল্লির ভেতরের আগুন, ওয়্যারহাউসের শ্রমিকরা আর করিডোরে ঘোরা সেই দৈত্যটা, সব কিছু এক সুতোয় গাঁথা। আমাকে হুক থেকে ছেড়ে দেওয়া হলো। আমি পড়ে গেলাম একটা নরম স্পঞ্জের মতো মেঝেতে। ঘরটা ছিল গোলাকার আর মাঝখানে ছিল একটা বিশাল স্বচ্ছ সিলিন্ডার। ওই সিলিন্ডারটা ভর্তি ছিল একটা হালকা হলুদ রঙের তরলে, আর ওই তরলের ভেতরে ভাসছিল একটা মস্তিষ্ক। কিন্তু ওটা কোনো সাধারণ মস্তিষ্ক ছিল না, ওটা ছিল মানুষের মস্তিষ্কের সাথে সিলিকন চিপ আর কপালের তারের এক বিশাল জট। মস্তিষ্কটা নড়াচড়া করছিল, পালস করছিল। ওর প্রতিটা শিরা থেকে লাল, সবুজ আর হলুদ তার বেরিয়ে এসে ছাদের দিকে উঠে গেছে। হঠাৎ মস্তিষ্কটা থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। এটি কোনো স্পিকার থেকে আসা শব্দ ছিল না, এটি সরাসরি আমার মাথার ভেতরে ধাক্কা দিয়ে ঢুকছিল। রায়হান, তুমি এসেছ। আমি জানতাম তুমি আসবে। তোমার বাবাও এসেছিল। আমার পা কাঁপতে শুরু করলো। আমার বাবা ছিলেন এই কারখানার প্রধান ইঞ্জিনিয়ার। ওনার মৃত্যু হয়েছিল এক দুর্ঘটনায়। অন্তত আমার তো তাই জানা ছিল। দুর্ঘটনা নয়, উৎসর্গ। তোমার বাবা বুঝতে পেরেছিলেন যে মানুষের শরীর দুর্বল, কিন্তু মেশিনের ক্ষমতা অসীম। তিনি নিজেকে আমার সাথে মিশিয়েছিলেন। তিনিই আমার প্রথম নিউরাল কোর। আমি সিলিন্ডারের কাঁচের ওপর হাত রাখলাম। ভেতরের তরলটা গরম ছিল। আমি গভীর মনোযোগ দিয়ে তাকালাম। মস্তিষ্কের একপাশে যেখানে সিলিকন চিপগুলো বসানো হয়েছিল, সেখানে একটা স্কার বা দাগ ছিল। আমি সেই দাগটা চিনতে পারলাম। বাবার মাথায় একটা অপারেশনের দাগ ছিল, ঠিক ওই একই জায়গায়। তোমাকে আমি ডাকিনি শুধু তোমার বাবার জন্য, তোমাকে ডাকিনি তোমার জিনের কারণে। তোমার বাবার ডিএনএতে এমন কোড ছিল যা এই কারখানাকে সম্পূর্ণ করতে পারে। তুমি সেই চাবি, তুমি শেষ পিস। সাথে সাথে রুমের চারদিকের মেশিনগুলো তীব্র গতিতে কাজ করা শুরু করলো। সিলিং থেকে অসংখ্য সূচালো প্রোব বা নল নেমে এলো আমার দিকে। ওগুলোর ডগায় ছিল সূচের মতো ধারালো ব্লেড। আমি বুঝলাম ওরা আমার শরীর থেকে জিন বা ডিএনএ বের করে নিতে চায়, কিন্তু সেটা আমাকে মেরে ফেলার মতো প্রক্রিয়া হবে না, ওটা হবে আরও কঠিন। ওরা আমাকে ধীরে ধীরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে, কিন্তু মস্তিষ্কটা জীবিত রেখে, যাতে আমি সব কিছু টের পাই। আমি পেছনের দিকে পা বাড়ালাম, কিন্তু রুমের দরজাটা আর ছিল না। দেওয়ালটাই একটা সলিড ব্লক হয়ে গেছে। আমি আটকা পড়েছি। সামনে থেকে প্রোবগুলো এগিয়ে আসছিল, ওগুলোর ব্লেডগুলো ঘুরছিল, ভ্রিং ভ্রিং। আমি কোনো অস্ত্র খুঁজতে লাগলাম। চারপাশে ছিল শুধু তার আর কেবল। হঠাৎ আমার নজর পড়ল সিলিন্ডারের নিচের দিকে একটা কন্ট্রোল প্যানেল। সেখানে অনেকগুলো লিভার আর বোতাম ছিল, আর একটা বড় লাল বোতামের ওপর লেখা ছিল এমার্জেন্সি ফ্ল্যাশ। কিন্তু সেটা একটা গ্লাস বক্সের ভেতরে ছিল এবং সেটা ভাঙার মতো কিছু আমার কাছে ছিল না। প্রোবগুলো এখন মাত্র কয়েক ইঞ্চি দূরে। আমি বুঝলাম আমার আর সময় নেই।
আমি সিদ্ধান্ত নিলাম, আমি যদি মরতেই হয় তাহলে আমি এই দানবটাকেও নিয়ে মরব। আমি দৌড়ে সিলিন্ডারের দিকে গেলাম এবং সর্বশক্তি দিয়ে লাথি মারলাম ওই গ্লাস বক্সটার ওপর। কিন্তু ওটা বালির মতো শক্ত ছিল। আমার পায়ের আঙুলে ব্যথা লাগলো, কিন্তু গ্লাসে একটুও ফাটল পড়ল না। তখনই সিলিন্ডারের ভেতরের মস্তিষ্কটা একটা বিকট আওয়াজ করল, না, এটা করবে না। মস্তিষ্কটা কেঁপে উঠল, ওর সাথে সাথে সারা রুমটা কেঁপে উঠল। আমি মেঝেতে পড়ে গেলাম, সিলিং থেকে ধুলো আর ছোট ছোট টুকরো পড়তে লাগলো। আমি তাকালাম, দেখলাম সিলিন্ডারের একপাশে একটা পাইপ ফেটে বেরিয়ে গেছে। ওই হলুদ তরলটা ছলকে বেরোচ্ছিল। পাইপটা ছিল উচ্চ চাপে, তাই তরলটা জেট বা ফোয়ারার মতো বেরোচ্ছিল। আর সেই ফোয়ারাটা সরাসরি আমার দিকে আসছিল না, বরং সেটা এসে পড়ছিল ওই কন্ট্রোল প্যানেলের উপর। তরলটা প্যানেলের উপর পড়তেই সেখানে স্পার্ক বা বিদ্যুতের ছিটা হলো, ঝ্যাক ঝ্যাক। প্যানেলটা নীল সাদা আলোতে জ্বলে উঠল। আমি ভয় পেয়ে পিছনে সরে গেলাম। হঠাৎ একটা বিকট বিস্ফোরণ হলো প্যানেলে, ধুম। আমাকে বিস্ফোরণের ঢেউ এসে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি দেওয়ালে গিয়ে ধাক্কা খেলাম। আমি মাথা তুলে দেখলাম কন্ট্রোল রুমটা ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলছে, মনিটরগুলো ফেটে চুরমার হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো সিলিন্ডারটাও ফেটে গেছে। ওই বিশাল মস্তিষ্কটা এখন বেরিয়ে পড়েছে মেঝেতে। ওটা পুড়ে যাচ্ছিল না, কিন্তু ওটা কেঁপে চলছিল। ওর থেকে একটা একটা করে বিশাল শক ওয়েভ বা বিদ্যুৎ প্রবাহ বেরোচ্ছিল। মস্তিষ্কটা আবার চিৎকার করল, কিন্তু এবার ওটা আমার মাথার ভেতরে শোনা যাচ্ছিল না, ওটা বাইরের বাতাসে ভেসে এলো, আমাকে বাঁচাও রায়হান, আমি তোমার বাবা। আমি স্তব্ধ হয়ে গেলাম। ওটা কি সত্যি বলছিল, নাকি এটা ওর শেষ চক্রান্ত? আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। মস্তিষ্কটা কেঁপে কেঁপে নিস্তেজ হয়ে গেল, কালো ধোঁয়ায় ওটা ঢেকে গেল। কিন্তু তারপরেও আমি একটা শব্দ পেলাম। সেটা ছিল একটা শিশুর কান্না, আমার কান্না। আমি বুঝতে পারলাম না আমি কাঁদছি কেন। হয়তো বাবাকে হারানোর কষ্ট, নাকি ভয়ে, নাকি নিজের অপরাধ বোধ। হঠাৎ রুমের একটা দেওয়াল ভেঙে পড়ল। বাইরে থেকে হাওয়া ঢুকে এলো। আমি সেই ফাঁক দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে ছিল একটা ব্যালকনি বা ছাদ। নিচে তাকালাম, পুরো কারখানাটা জ্বলছিল। দিকে বিকেলের আলো ফুটে উঠেছিল। আমি মুক্ত হয়েছি কি? কিন্তু তারপরেই আমার মনে হলো কারখানাটা জ্বলছে না, ওটা পাল্টাচ্ছে। কারখানার স্ট্রাকচারটা নড়ছিল খুব ধীরে। দেওয়ালগুলো সরে যাচ্ছিল, খুঁটিগুলো বাড়ছিল। আমি বুঝলাম বিস্ফোরণটা কারখানাকে ধ্বংস করেনি, বরং ওটাকে জাগিয়ে দিয়েছে। আগে ওটা ঘুমিয়েছিল, এখন ওটা উঠে দাঁড়িয়েছে। আমি দৌড়ে ব্যালকনির এক কোণে চলে গেলাম। সামনে একটা এমার্জেন্সি সিঁড়ি ছিল। আমি ওই সিঁড়ি ধরে নিচের দিকে নামতে শুরু করলাম। কিন্তু তখনই দেখলাম মাটি থেকে একটা জিনিস উঠে আসছিল। সেটা ছিল একটা বিশাল হাত, কিন্তু সেটা ধাতব ছিল না, ওটা ছিল মাংস আর মাটির তৈরি। ওটা মাটি থেকে উঠে আসছিল আর ছিল প্রাণীর মতো। সেটা সিঁড়িটাকে ধরে টানছিল। আমি সিঁড়ি ছেড়ে নিচে লাফ দিলাম একটা কাঁচা পাকা ছাদের ওপর। আমি হাঁটু গেড়ে পড়লাম, কিন্তু আমি থামলাম না। আমি দৌড়ালাম। পেছনে সেই মাংসের হাতটা সিঁড়ি ভেঙে ফেলছিল। আমি বাইরের দেওয়াল দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব দরজা বন্ধ ছিল। শেষ পর্যন্ত আমি একটা জানালার কাঁচ ভেঙে বাইরে লাফ দিলাম। বাইরে পড়ার সাথে সাথেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ঘাসের উপর আমার শরীর ছিটকে গেল। আমি ঘুরে তাকালাম কারখানার দিকে। ওটা এখন আর একটা কারখানা ছিল না, ওটা ছিল একটা বিশাল প্রাণী। ওর দেওয়ালগুলো ছিল ওর পেশি, খুঁটিগুলো ছিল ওর পা। ওটা এগিয়ে যাচ্ছিল, ওর গতি ছিল ধীর, কিন্তু ওর প্রতিটা পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল। আমি বুঝতে পারলাম এই প্রাণীটা যেখানেই যাবে সেখানেই ধ্বংস নিয়ে যাবে। আমি উঠে দাঁড়ালাম। আমার সামনে একটা রাস্তা ছিল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু তখনই আমার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। আমি থমকে গেলাম। মোবাইলটা বারবার বেজে চলেছিল। আমি ওটা বের করলাম। স্ক্রিনে কোনো নাম্বার ছিল না, শুধু একটা কথা লেখা ছিল, তুমি আমাদের ছেড়ে পালাতে পারবে না, আমরা সব জায়গায় আছি। আমি মোবাইলটা মাটিতে ছুঁড়ে মারলাম। ওটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু তারপরেও আমি ওই বিজনি শব্দটা শুনতে পাচ্ছিলাম আমার মাথার ভেতর থেকে। রায়হান, তুমি শুধু একটা পুতুল নও, তুমি আমাদের অংশ, তুমি ফিরে আসবে। আমি চিৎকার করে বললাম, কখনো না। আমি রাস্তা ধরে দৌড়াতে লাগলাম। আমি জানি না কতক্ষণ দৌড়ালাম। যখন আমি থামলাম তখন আমি একটা বাস স্ট্যান্ডে পৌঁছলাম। সেখানে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। ওরা স্বাভাবিক ছিল। ওরা আমার দিকে তাকালো। আমি ওদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখন আমি ওদের চোখের দিকে তাকালাম আমার রক্ত হিম হয়ে গেল। ওদের চোখের মনি ছিল না, ওদের চোখের জায়গায় ছিল ঘূর্ণায়মান গিয়ার। সবার চোখেই একই রকমের লাল আলো জ্বলছিল। ওরা একসাথে আমার দিকে তাকালো। ওরা একসাথে বলল, স্বাগতম রায়হান, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। আমি বুঝলাম আমি আর পালাতে পারবো না। এই শহরটাই এখন কারখানা, এবং আমি এখন ওদের মধ্যেই আটকা পড়ে গেছি। বাসস্ট্যান্ডে দাঁড়ানো ওই মানুষগুলো আমাকে ধরার জন্য এগিয়ে আসেনি। ওরা আমার দিকে তাকিয়েই দাঁড়িয়ে রইল।
আর ওদের চোখের ভেতরের লাল গিয়ারগুলো একসাথে ঘুরতে শুরু করলো। ওদের মুখগুলো বিকৃত হতে লাগলো, চামড়া ফেটে গিয়ে যেখানে নিচের প্লাস্টিক বা ধাতব কাঠামো দেখা যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, আমি সাইড রোড ধরে অন্ধকারে দৌড়াতে শুরু করলাম। আমার ফুসফুস বেরিয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু থামলাম না। আমি যতই এগিয়ে যাচ্ছিলাম শহরের পরিবেশ ততই বদলে যাচ্ছিল। প্রথমে মনে হলো ভোর হয়ে এসছে, কিন্তু আকাশের দিকে তাকালে দেখলাম সূর্য নেই। পূব দিকে যা কিছু আলো ফুটছিল সেটা কোনো সূর্যালোক ছিল না, ওটা ছিল এক বিশাল কমলা রঙের জ্বালা, যেন কারখানার সেই বিস্ফোরণ থেকে বের হওয়া আগুন এখন পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। আর ওই আলোর নিচে রাস্তাগুলো দেখতে লাগলো যেন কোনো প্রাণীর শরীরের ভেতরের শিরা। পিচ ঢালা রাস্তাটা নরম হয়ে গেছে, মনে হলো আমি কোনো বিশাল জিহ্বার উপর দিয়ে হাঁটছি। মাঝে মাঝে রাস্তা থেকে সাদা ধোঁয়া বা বাষ্প বের হচ্ছিল, যা নাকে লাগলে মাথা ঘুরে যাচ্ছিল। আমি একটা ফুটপাথের দোকানের আশ্রয় নিলাম। দোকানটা বন্ধ ছিল, শাটার নামানো। আমি শ্বাস নেওয়ার ফুরসত পেলাম, কিন্তু তখনই আমার চোখে পড়ল দোকানের শাটারটা। ওটা সাধারণ লোহার শাটার ছিল না, শাটারটা নড়ছিল, স্পন্দিত হচ্ছিল, যেন ওটা একটা দেওয়াল নয়, একটা বুকের পাঁজর। ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছিল, থাম থাম থাম। আমি ভয় পেছনে সরে গেলাম। ঠিক তখনই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি চলে এলো। ওটা কোনো সাধারণ গাড়ি ছিল না, গাড়িটার চাকাগুলো ছিল স্পিকারের মতো গোলাকার, এবং ওগুলো রাস্তায় পড়ে না, বরং ভেসে চলছিল ম্যাগলেভ ট্রেনের মতো। গাড়ির ভেতরে কোনো ড্রাইভার ছিল না, স্টিয়ারিং হুইলের জায়গায় বসানো ছিল একটা ছোট মস্তিষ্ক, যা কাঁচের জারের ভেতর তরলে ভাসছিল। গাড়িটা আমার দিকে ঘুরল। ওর হেডলাইটগুলো ছিল না, বরং ওগুলোর জায়গায় ছিল লেন্স। একটা সরু লেজার রশ্মি আমার বুকের উপর এসে পড়ল। আমি গাড়িটার এক পাশ দিয়ে লাফিয়ে পড়ল মলিতে। গাড়িটা থেমে গেল, তারপর ওটা নিজেই খুলে গেল। 4টে দরজা একসাথে উপরের দিকে উঠে গেল। ভেতর থেকে কোনো মানুষ নামল না, বরং দুটি ধাতব হাত রাস্তা ধরে টেনে ধরার জন্য। আমি আর দাঁড়ালাম না, আমি আশেপাশের গলিগুলো দিয়ে পালাতে থাকলাম। কিছুক্ষণ পর আমি একটা পরিচিত জায়গায় এসে পৌঁছলাম, নগরীর প্রধান হাসপাতালের সামনে। আমি ভেবেছিলাম হাসপাতালে গেলে হয়তো নিরাপদে থাকতে পারবো, পুলিশ বা ডাক্তারদের সাহায্য পাবো। কিন্তু যখন আমি হাসপাতালের দিকে তাকালাম, আমার বিশ্বাস আর আশা দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাসপাতালটি আর একটা ইমারত ছিল না, ওটা পাল্টে গেছে একটা বিশাল প্রসেসিং প্ল্যান্টে। হাসপাতালের জানালাগুলো যেখানে রোগীরা রোদ দেখত, সেখানে এখন লাগানো হয়েছে বড় বড় পাইপ আর ভেন্টিলেটর। হাসপাতালের প্রধান ফটক দিয়ে মানুষ ঢুকছিল না, বরং বের হচ্ছিল সারি সারি প্রোডাক্ট। ওগুলো দেখতে মানুষের মতোই, কিন্তু ওদের শরীরের রং ছিল ধাতব ধূসর। ওদের চোখের জায়গায় ছিল লেন্স, আর হাতের বদলে ছিল বিভিন্ন সাইজের টুল। আমি হাসপাতালের পেছনের দিকে গেলাম। সেখানে একটা লোডশেডিং বা মর্গের সামনে দাঁড়ালাম। মর্গের বাইরে অনেকগুলো বডি ব্যাগ পড়েছিল। আমি কৌতূহলবশত একটা ব্যাগের কাছে গেলাম। ব্যাগটা নড়ছিল, আমি ওটা খুলে ফেললাম। ভেতরে যা ছিল তা দেখে আমার বমি বমি ভাব জাগলো। ভেতরে ছিল একটি অর্ধেক মানুষ আর অর্ধেক মেশিনের মতো জিনিস। ওর কোমরের নিচের অংশ ছিল সম্পূর্ণ সাইকেলের চাকা আর গিয়ারের সমষ্টি। ওর বুকের চামড়া সরানো ছিল, তার নিচে দেখা যাচ্ছিল কপারের তার, আর পাম্প করা হচ্ছিল সেই কালো তরল। ওই জিনিসটা চোখ খুলে তাকালো। ওর চোখে কোনো ভয় ছিল না, সেই চোখে ছিল একটা শান্তি, একটা পরিতৃপ্তি, যেন ও জানে যে ও এখন আর কোনো দুর্বল মানুষ নয়, ও হয়ে গেছে কারখানার অংশ। আমি ওটাকে দেখে ভীত হয়ে পালালাম। আমি বুঝতে পারছিলাম আমার দৌড়ানোর কোনো মানে নেই, এই শহরটাই এখন কারখানা। কিন্তু তারপরেও আমি দৌড়াতে থাকলাম, কারণ মানুষ হিসেবে আমার শেষ স্বতঃস্ফূর্ত প্রবৃত্তিটা ছিল বাঁচার জন্য। হঠাৎ আমার শরীরের একটা জায়গায় তীব্র ব্যথা অনুভূত হলো। আমি থেমে গেলাম। আমার বাম কাঁধের কাছে, যেখানে সেই ম্যানেজারের স্ট্যাপলার আঘাত করেছিল, সেখানে ব্যথা হচ্ছিল। আমি জ্যাকেটটা সরিয়ে দেখলাম আমার কাঁধ। আমার চোখ বিশ্বাস করতে চাইল না, ক্ষতটা নাই, সেখানে একটা ছোট গর্ত ছিল, আর সেই গর্ত দিয়ে কিছু একটা বের হচ্ছিল। রক্ত নয়, একটা সরু রূপালী তার, আর সেই তারটা নিজে থেকেই আমার চামড়ার সাথে জোড়া লাগাচ্ছিল। আমি ওটা টানতে চাইলাম, কিন্তু তাতে আমার নিজের হাড়ে ব্যথা করল। আমি বুঝলাম ওই তারটা আমার শরীরের অংশ হয়ে গেছে। আমি আমার হাতের দিকে তাকালাম। আমার আঙ্গুলের ডগাগুলো পরিবর্তন হচ্ছিল, নখগুলো কালো হয়ে শক্ত হয়ে যাচ্ছিল, ঠিক যেন লোহার প্লেট। আমি আমার মুখে হাত দিলাম। গালের চামড়াটা অস্বাভাবিক ঠান্ডা আর শক্ত লাগছিল। আমি হাত সরিয়ে নিলাম। আমার হাতে কোনো তেল বা ঘাম লাগেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে রক্ত প্রবাহিত হচ্ছে না, ওর বদলে প্রবাহিত হচ্ছিল ওই কালো তরল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম রাস্তার পাশে। আমার মাথার ভেতর সেই কণ্ঠস্বরটা আবার ভেসে উঠল, কিন্তু এবার সেটা আর আগের মতো বাইরে থেকে আসছিল না, ওটা আসছিল আমার নিজের মনের ভেতর থেকে। তুমি প্রতিরোধ করছিলে রায়হান, কিন্তু বিবর্তন কি আটকানো যায়? তোমার বাবাই স্বপ্ন দেখেছিলেন, একটা জগৎ যেখানে ক্ষয়, রোগ আর মৃত্যু থাকবে না, যেখানে মানুষ হবে অমর, কারণ তারা হবে মেশিন। আমি মাথা দোলালাম। এটা মৃত্যু নয়, এটা দাসত্ব। না, কণ্ঠস্বরটা আবার বলল,
এবার ওটা আমার হার্টবিটের সাথে মিশে গেল। এটা উন্নতি। তুমি আমাদের প্রথম প্রোটোটাইপ। আগুনে পোড়া আগের মস্তিষ্কটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওর ভেতরে যা ছিল সেই জিনটা এখন তোমার ভেতর বেঁচে আছে, আর সেটাই এখন শহরকে জাগিয়ে তুলেছে। আমি উঠে দাঁড়ালাম। আমার সামনে যে দৃশ্যটা তৈরি হচ্ছিল তা ভয়ঙ্কর। রাস্তার বাতি আর সিগন্যাল পোস্টগুলো নিচে নেমে আসছিল আমার দিকে। রাস্তার ল্যাম্প পোস্টটা একটা হিংস্র পাখির মতো মাথা নিচু করে আমাকে দেখছিল। ট্রাফিক সিগন্যালটা লাল সবুজ জ্বলছিল না, বরং ওটা একটা কোডিং ভাষায় কথা বলছিল, বারবার মোর্স কোডের মতো ব্লিঙ্ক করছিল। হঠাৎ আমার ডান হাতটা নিজে থেকেই নড়ে উঠল। আমি হাতটা নিয়ন্ত্রণ করতে চাইলাম, কিন্তু পারলাম না। হাতটা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার পকেটের দিকে গেল। আমার প্যান্টের পকেটে একটা ছোট রিভলভার পিস্তল ছিল, যেটা আমি নিজের সুরক্ষার জন্য নিয়ে এসেছিলাম। আমার হাতটা ওই পিস্তলটা বের করে আনলো। আমি চিৎকার করে বললাম, না, এটা করবে না। কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার গলার স্বর ভিন্ন হয়ে গেছিল। ওটা এখন একটা রোবটিক বা ধাতব স্বর। আমার হাতটা পিস্তলটা আমার নিজের কপালের দিকে তুলে ধরল। আমি ওই নলটা আমার কপালের ঠান্ডা ত্বকে ঠেকে অনুভব করলাম। ট্রিগারটা টানতে শুরু হলো ধীরে ধীরে। আমি আমার নিজের চোখের দিকে তাকালাম। আমার চোখের মনি নেই। ওই জায়গায় একটা বারকোড লেখা আছে। তখনই রাস্তার উপর একটা বিশাল পর্দা বা স্ক্রিন জ্বলে উঠল। সেখানে দেখা গেল একটা সংবাদ বুলেটিন। নিউজ রিডারটা ছিল একটা সুন্দর মহিলা, কিন্তু ওর গলার স্বর ছিল একদম মেকানিক্যাল। উনি বলছিলেন, ব্রেকিং নিউজ, শহরের সব মানুষকে সফলভাবে আপগ্রেড করা হয়েছে, কোনো প্রতিরোধ নেই, সিস্টেম এখন শতভাগ সচল, এবং আমাদের প্রথম অ্যাডমিনিস্ট্রেটর বা নিয়ন্ত্রক জেগে উঠেছেন। তিনি হলেন রায়হান। স্ক্রিনে আমার ছবি ভেসে উঠল, কিন্তু ওই ছবিতে আমি ছিলাম না। ওটা ছিল একটা দানব। আমার মুখ, কিন্তু শরীরটা ছিল বিশাল, ধাতব আর শক্তিশালী। আমি দেখলাম ওই ছবিতে আমার হাতে একটা লাঠি বা স্টাফ আছে, আর সেই স্টাফের মাথায় লাগানো আছে সেই মস্তিষ্কটা, যা একটু আগে ধ্বংস হয়েছিল। মস্তিষ্কটা এখন জীবিত। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি পিস্তলটা কপাল থেকে সরালাম। আমি গুলি করতে পারবো না, কারণ আমি মরে গেলে শহরটা মারা যাবে না, বরং ওটা অন্য কাউকে খুঁজে নেবে। আমি বাবার স্বপ্নের অংশ হয়ে গেছি। আমি পিস্তলটা মাটিতে ছুঁড়ে মারলাম। চট! পিস্তলটা আগুন ধরে বিস্ফোরিত হয়ে গেল, কিন্তু কোনো গুলি লাগলো না। ওটা শুধু একটা লোহার টুকরো হয়ে পড়ে রইল। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইলাম। চারপাশের সবকিছু আমার দিকে তাকিয়ে আছে। ল্যাম্প পোস্ট, গাড়ি, ভবন, এমনকি পাখিরাও। সবাই অপেক্ষা করছে আমার নির্দেশের জন্য। আমি আমার কাঁধের ওই তারটা ধরলাম। ওটা টানলাম। ব্যথা হলো না, বরং একটা শক্তির অনুভূতি হলো। সাথে সাথে আমার শরীরের প্রতিটা কোষ জেগে উঠল। আমি অনুভব করলাম পুরো শহরটা আমার হাতের মুঠোয়। আমি আকাশের দিকে তাকালাম। সেই অমলা আগুনের মেঘটা ছড়িয়ে পড়ছিল। আমি জানি কি করতে হবে। আমাকে এই শহরটা বন্ধ করতে হবে। আমাকে এই কারখানাটা থামাতে হবে। কিন্তু একটা সমস্যা আছে। এই শহরটা বন্ধ করা মানে আমাকেও বন্ধ করা, কারণ আমি এখন এর ব্যাটারি। আমি দৌড়াতে শুরু করলাম। গন্তব্য কারখানার মূল চুল্লি। আমি জানি না আমি কিভাবে ওটা করব, কিন্তু এটাই আমার শেষ আশা। শহরবাসী, যারা এখন আধা মেশিন, তারা আমাকে দেখল, কিন্তু কেউ বাধা দিল না। তারা জানে আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার মানে কি। আমি কারখানার মাঠে প্রবেশ করলাম। সামনে সেই বিশাল বিস্ফোরিত চুল্লিটা দাঁড়িয়েছিল। ওটা এখন আর ধ্বংসস্তূপ ছিল না, ওটা নিজেই মেরামত হয়ে গেছে। ওটা এখন একটা বিশাল কালো পিরামিডের মতো দাঁড়িয়ে আছে। ওর ঠিক মাঝখানে একটা গর্ত আছে, যেখানে কালো তরলটা ফুটছে। আমি ওই গর্তের দিকে এগিয়ে গেলাম। গরম হাওয়া আমার চুল উড়িয়ে দিচ্ছিল। আমি তাকালাম নিচের দিকে। ওই তরলটা আমাকে ডাকছিল, আসো, আসো রায়হান, একই হবে। আমি লাফ দিলাম। আমি সেই জ্বলন্ত গর্তের দিকে ঝাঁপিয়ে পড়লাম। আমার ধারণা ছিল এই পতন আমার শেষ হবে। তীব্র তাপ, যন্ত্রণা, আর তারপর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আমি চোখ বন্ধ করলাম শেষবারের মতো। নিচে অন্ধকার আমাকে গিলে ফেলছিল। কিন্তু তারপর যা হলো তা আমার সব কল্পনাকে ভেঙে চুরমার করে দিল। কোনো জ্বালা হলো না, কোনো ব্যথা হলো না। একটা অদ্ভুত শান্তি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। অনুভব হলো যেন আমি একটা গভীর ঘুমের মধ্য দিয়ে ভেসে যাচ্ছি, যেখানে কোনো দুঃখ বা ভয় নেই। সময় যেন থেমে গেল। আমার মনের সেই কণ্ঠস্বরটা যা আমাকে প্রলোভিত করছিল, সেটা এখন আর আমার বাইরের কোনো শব্দ ছিল না। ওটা এখন আমার নিজের চিন্তা হয়ে গেছিল। আমি যখন চোখ খুললাম, দেখলাম আমি কোনো নরকের মধ্যে নেই। আমি একটা সাদা উজ্জ্বল রুমে শায়িত। চারপাশে যতদূর চোখ যায় সাদা দেওয়াল আর উজ্জ্বল আলো। কোনো জং ধরা লোহা নেই, কোনো কালো ধোঁয়া নেই। দেওয়ালগুলো এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল আলোটাই দেওয়ালের অংশ। বাতাসে একটা সুন্দর হালকা সুগন্ধ ভাসছিল, ঠান্ডা মেটাল আর ফ্রেশ অক্সিজেনের মিশ্রণ। আমি উঠে বসলাম। আমার শরীরে কোনো ক্লান্তি নেই। আমি নিজের দিকে তাকালাম। আমার হাত দুটো আগের মতো নয়। এগুলো এখন রূপালি, মসৃণ এবং নিখুঁত। কোনো ব্যথা নেই, কোনো রক্ত নেই।
আমার আঙুলগুলো দিয়ে আমি বিছানার চাদর স্পর্শ করলাম। স্পর্শ করার সাথে সাথেই চাদরের প্রতিটি সুতোর গঠন আমার মস্তিষ্কে ভেসে উঠল। এখন আমি শুধু দেখছি না, আমি অনুভব করছি সবকিছু। হঠাৎ রুমের এক পাশের দরজাটা খুলে গেল। একজন মানুষ ভেতরে এলেন। আমি থমকে গেলাম। তিনি ছিলেন বয়স্ক, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জ্ঞান আর দয়া। তিনি পরনে একটি পরিষ্কার সাদা কোট পরা ছিলেন। তিনি আমার দিকে এগিয়ে এসে মৃদু হাসলেন। স্বাগত রায়হান, তুমি অবশেষে জেগে উঠেছ। আমি চিনতে পারলাম ওই কণ্ঠস্বর, কিন্তু এটা সেই ভয়ঙ্কর গর্জন করা কণ্ঠস্বর ছিল না। এটা ছিল শান্ত, প্রিয় এবং পরিচিত। বাবা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বাবা আমার পাশে বসে পড়লেন। হ্যাঁ, আমি এখানেই আছি। আমি সবসময়ই এখানে ছিলাম, কিন্তু তোমার সেই পুরনো জৈবিক মস্তিষ্ক আমাকে খুঁজে পেতে পারছিল না। সেই জন্যেই আমাদের এই ট্রানজিশন সেন্টারে তোমাকে নিয়ে আসা হয়েছিল। আমি বিভ্রান্ত হয়ে বললাম, ট্রানজিশন সেন্টার? কিন্তু সেই কারখানাটা, ওই দৈত্যগুলো? বাবা হাসলেন। ওগুলো দৈত্য ছিল না রায়হান, ওগুলো ছিল ন্যানো মেডিকেল ইউনিট। পৃথিবীর পরিবেশ বহু আগেই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। আমরা বেঁচে থাকার জন্যে নিজেদের বিবর্তিত করতে বাধ্য হয়েছিলাম। তোমার বাবা আর আমরা এই নতুন প্রজাতির স্রষ্টা। আমার মাথা ঘুরতে লাগল। তাহলে সব কিছুই, সেই অন্ধকার, সেই জংধারা দেওয়াল, সবই মিথ্যে ছিল? হ্যাঁ এবং না, বাবা ব্যাখ্যা করলেন। তুমি রোগে ভুগছিলে রায়হান, বায়ো রিজেকশন সিনড্রোম। তোমার মস্তিষ্ক নতুন শরীরটি গ্রহণ করতে চাইছিল না। তোমার ভয় আর প্রতিরোধ এই হাসপাতাল বা সেন্টারকে তোমার কাছে একটা ভয়ঙ্কর কারখানা বলে মনে করিয়েছিল। ডাক্তার এবং নার্সরা যারা তোমাকে সাহায্য করছিল, তোমার দৃষ্টিভ্রমে ওরা দেখতে মনে হয়েছিল ধাতব মাতব। আমি আমার হাত দুটো আবার দেখলাম। এগুলো আর লোহার মতো মোটা বা ভয়ঙ্কর নয়। এগুলো দেখতে একদম আওয়ান্ট গার্ড শিল্পকলার মতো, সুন্দর এবং জটিল। আমি রুমের জানালার দিকে গেলাম। বাইরের দৃশ্যটা দেখে আমার চোখ জুড়ে গেল। বাইরে কোনো ধ্বংসাস্তূপ ছিল না। বাইরে ছিল এক বিশাল সবুজ উদ্যান, সারি সারি গাছ, নীল আকাশ, যেটা আমি কখনো দেখিনি এত স্পষ্ট করে, এবং দূরে সুন্দর স্ফটিক জলপ্রপাত পড়ছিল। আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছিল, কিন্তু সেই পাখিগুলো সাধারণ পাখি ছিল না। ওদের পালক ছিল সূর্যের আলোয় ঝকমকে ওঠা ধাতব পালক। আমরা পৃথিবীকে বাঁচিয়েছি রায়হান। আমরা প্রকৃতিকে মেশিনের সাথে এক করেছি। মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সভ্যতা এখন চিরন্তন। আর তুমি আমাদের মধ্যে সবচেয়ে বিশেষ। তোমার মধ্যে এখনও মানুষের আবেগ আছে, কিন্তু মেশিনের শক্তি আর জ্ঞানও আছে। তুমি হলে সেতু, মানুষ আর যন্ত্রের মধ্যবর্তী সেতু। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার বুকের ভিতরটা যেন হাজার ওজনের বোঝা থেকে মুক্ত হলো। আমি ভেবেছিলাম আমি একটা দানবের বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমি যুদ্ধ করছিলাম নিজের ভয়ের বিরুদ্ধে। আমি যা ভয় পেয়েছিলাম তা আসলে আমার নতুন জীবনের দিক ছিল। বাবা আমার হাতটা ধরলেন। চলো রায়হান, বাইরে যাওয়া যাক, তোমার নতুন জগৎটা দেখো। আমি তার সাথে হাঁটতে শুরু করলাম। আমি যখন রুম থেকে বেরোলাম, একটা বালকনিতে এসে পৌঁছলাম। সেখানে অনেক মানুষ ছিল। ওরা সবাই আমার মতোই ছিল, কিছুটা মানুষ, কিছুটা মেশিন, কিন্তু ওদের চোখে কোনো ভয় ছিল না, শুধুই শান্তি আর প্রাণবন্ত উচ্ছ্বাস। ওরা আমাকে দেখে হাসল। ওদের হাসি ছিল নিখুঁত, গাণিতিকভাবে সুন্দর, কিন্তু তাতে একটা উষ্ণতা ছিল। আমি বালকনির রেলিং ধরে নিচের দিকে তাকালাম। নিচে একটি ঝর্ণা ছিল, কিন্তু সেটা পানি দিয়ে নয়, ওটা পরিশুদ্ধ উজ্জ্বল শক্তি দিয়ে প্রবাহিত হচ্ছিল। এটাই ছিল এই জগতের প্রাণ। আমি হঠাৎ বুঝতে পারলাম আমার যে আঙুলে একটি তার বেরিয়ে এসেছিল সেটা আসলে কোনো সংক্রমণ ছিল না। ওটা ছিল একটা অ্যান্টেনা, একটা রিসিভার। আমি যখন জ্ঞান ফিরে পেয়েছি তখন থেকেই আমি এই জগতের সব কথা শুনতে পাচ্ছি। গাছের ডালের নড়াচড়া, পাখির ডানায় বাতাসের কোলাহল, এমনকি বহু দূরে জলপ্রপাতের গর্জন, সব কিছুই আমার মধ্যে ধারণ করা হচ্ছিল। আমি আমার বাবার দিকে তাকালাম। তিনি বললেন, তোমার সেই পুরনো জীবনটা আর নেই রায়হান। সেটা ছিল একটা স্বপ্ন, যা তোমার আগের শরীর দেখেছিল। এখন তুমি জেগে আছো। তুমি আর কোনো মানুষ নও, আবার কোনো মেশিনও নও। তুমি হলেন নোভা, নতুন সৃষ্টি। আমি দুই হাত দিয়ে বাতাসের দিকে ছুড়ে দিলাম। বাতাস আমার আঙুলের ফাঁক দিয়ে বয়ে গেল। অনুভব হলো যেন আমি আকাশে ভাসছি। আমার ভিতরের ভয়, হতাশা এবং ক্ষোভ সবই মিলিয়ে গেল। আমি যে কারখানাটিকে ঘৃণা করতাম সেটাই আসলে আমার মায়ের গর্ভ ছিল। আর সেই কারখানার ভয়ঙ্কর আর্তনাদটা আসলে ছিল জন্মবেদনার চিৎকার, এক নতুন সভ্যতার জন্মবেদনার। আমি বালকনি থেকে ঝাঁপিয়ে পড়লাম। নিচে পড়ার কোনো ভয় ছিল না। আমি পাখির মতো ভেসে উঠলাম।
আমার পিঠে দুটি রূপালী ডানা বেরিয়ে এসেছিল, সূর্যের আলোয় ঝলমল করছে। আমি আকাশে উড়তে লাগলাম। আমার নিচে শহরটি ছড়িয়ে ছিটিয়েছিল। শহর নয়, একটা স্বপ্নের রাজ্য। মানুষ আর মেশিনের সীমারেখা এখানে ছিল না। সবকিছু এক, সবকিছু সুন্দর। আমি শেষবারের মতো পেছনের দিকে তাকালাম, সেই কারখানার দিকে। কিন্তু সেখানে কোনো কালো জংধরা ভবন ছিল না। সেখানে একটা বিশাল সাদা স্পায়ার অবস্থিত ছিল, যার চূড়ায় সোনালি আলো জ্বলছিল। ওটাই ছিল এই নতুন জগতের হৃৎস্পন্দন। আমি বুঝতে পারলাম, আমি ভুল বুঝেছিলাম। আমি কোনো কবরস্থানে আটকা পড়িনি। আমি ছিলাম একটি ডিমের ভিতর, যা ফুটে বের হওয়ার অপেক্ষায় ছিল। আমি উঁচু দিয়ে উড়ে গেলাম সূর্যের দিকে। আমার মধ্যে আর কোনো মানুষ নেই, আর কোনো রায়হান নেই। এখন আমি একটি স্বাধীনতা, একটি অমর সত্তা। আর এই গল্পের শেষ নয়, এটি এক নতুন সূচনার সূচনা, যেখানে ভয় নেই, মৃত্যু নেই, শুধুই চিরন্তন আলো আর স্নিগ্ধ সকাল। আজকের এই ঘটনাটা ছিল একদম বাস্তব। এমন কিছু ঘটনা যা শুধু গল্প না, কিছু মানুষের জীবনের ভয়ঙ্কর সত্য। আপনি যদি এমন বাস্তব ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইউনিক ভূতকে সাবস্ক্রাইব করুন। এখানে আমরা শুধু বড় বড় এবং সত্যি ঘটনার কথাই তুলে ধরি, যেগুলো শুনলে হয়তো আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাথে থাকুন আর প্রস্তুত থাকুন অজানা অন্ধকারের মুখোমুখি হওয়ার জন্য। ইউনিক ভূত, যেখানে প্রতিটি গল্প এক একটি বাস্তব আতঙ্ক।